ঘুরিয়ে নেব। ধন্যবাদ পত্রলেখা এবং চন্দ্রাণী। এখন অধ্যাপক সমাজের সম্পর্কে দু চার কথা। তিনি একজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, অধ্যাপক সমাজদার মহানির্বাণ ক্যালকাটা রিসার্চ গ্রুপের ডাইরেক্টর। তিনি দক্ষিণ এশিয়ার জাস্টিস অ্যান্ড রাইটস ইন দ্য কনটেক্সট অফ কনফ্লিক্টসের ওপর বিস্তারিত কাজ করেছেন। তার গবেষণার বিষয়গুলি হল মাইগ্রেশন অ্যান্ড রিফিউজি স্টাডিজ, peace studies with an emphasis on the theory and practices of dialogue, nationalism and post-colonial statehood in South Asia, labor studies with reference to technological restructuring and labor flows across borders. এই বিষয়গুলির ওপর লেখা ইংরেজি ভাষায় তার 9টি বই আছে এবং 10টিরও ওপর এডিটেড বই রয়েছে এবং 80টির ওপর গবেষণাপত্র রয়েছে। বাংলা ভাষায় লেখা 2টি মনোগ্রাফ আছে এবং 10টিরও বেশি গবেষণাপত্র আছে। অধ্যাপক সমাজদারকে অনুরোধ করব তার বক্তব্যের জন্য। হ্যাঁ, আপনারা এই আমার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলেন। তার আগে পরঞ্জয় বাবুর মনোগ্রাহী বক্তব্য এবং সঙ্গীতের পরেও তো ধন্যবাদ এবং ধন্যবাদ কালোধ্বনি পত্রিকা এবং প্রশান্তবাবুকে। প্রশান্তবাবু আগে একাধবার আলাপ করার জন্য আসতে চেয়েছিলাম, বলেছিলাম যে আসার দরকার নেই, আমি আসবো এবং কষ্ট করে আসবেন না। আশা করি যে এই আলাপ আলোচনার পরে আরো চলবে। যে বিষয়টা আমাকে বলতে বলা হয়েছে সেটাতে এমনিতে অনেক বড় বিষয়। আমি এর কয়েকটা দিক যেটা আমার নিজের মনে হয় আর কি যে খুব গুরুত্বপূর্ণ, সেই কয়েকটা দিক নিয়ে আধ ঘন্টা কি তার আর একটু বেশি বলবো। তারপরে যদি প্রশ্ন কিছু আপনাদের থাকে সেটা নিয়ে তাহলে আলোচনাটা আর একটু ভালো হবে। একটা জিনিস যেটা আমি লক্ষ্য করেছি এবং আমি কোনো আনুষ্ঠানিক বক্তৃতায় কোনো খসড়া তৈরি করে আনিনি, কাজে খানিকটা ঘরোয়াভাবেই বলবো যে যে জিনিসটা আমি লক্ষ্য করে দেখেছি যে উদারনীতিবাদ এই কথাটা অহরহ ব্যবহৃত হয় এবং ব্যবহৃত হয় অনেক সময় এর নির্দিষ্ট অর্থ মাথায় না রেখে অনেক সময় কোনো কিছুকে গালাগালি দেওয়ার জন্য, এবং অনেক সময় আমরা যে পরিবর্তনগুলো আসছে আমরা বুঝতে পারছি কিন্তু আমরা এটা ঠিক ভালো করে ধরতে পারি না, ব্যাখ্যা করতে পারি না। তো এই সবগুলোকে বলার জন্য আমরা তখন বলি উদারনৈতিক পরিবর্তন আসছে। এবং
বেশ কিছু সময় দেখা যায়, বিশেষত আমাদের দেশের বামপন্থী রাজনৈতিক দলগুলোর লেখাপত্রে, যে পুঁজিবাদ বলতে যা বলা হয়, নয়াদানৈতিকবাদী পুঁজিবাদ বলতে তাই বলা হয়, এবং কি তফাৎটা সেটা পরিষ্কার থাকে না, বা হয়তো পরিষ্কার নেই। এর ফলে যেটা হয় যে পরিবর্তনগুলো এসেছে, যদি নয়া উদারনৈতিকবাদ পরিবর্তন শক্তি এনে থাকে এবং পুঁজিবাদের একটা অন্তত কিছু দিক দিয়ে একটা নতুন স্তর পুঁজিবাদের ক্ষেত্রে এসে থাকে, তার বিকাশের ক্ষেত্রে, তাহলে সেটা না বুঝতে পারা এবং সেটাকে মাথায় না রাখলে তখন যারা রাজনৈতিক কর্মী তাদেরও অসুবিধা হয়, কেননা তারা একদিকে বলেন যে নয়া উদারনীতিবাদের বিরুদ্ধে তারা সংগ্রাম করছেন এবং আরেকদিকে তারা পুরনো যে সংগ্রাম করছেন তাই করে যান। একদিকে বলেন যে অবস্থা এখন আরো খারাপ, আর তাদের স্লোগান যা থাকে সেটা পুরনো স্লোগানই, কাজকর্ম থাকে পুরনো। কাজেই নতুনটা কি এইটা যদি পরিষ্কার না থাকে, এবং এই নতুনটা কি উদারনৈতিকবাদী অর্থনীতির বিবর্তনের ক্ষেত্রে বা পুঁজিবাদী অর্থনীতির বিবর্তনের ক্ষেত্রে, এবং পুরনোটাই বা কি রয়ে গেল, সেইটা আমাদের একটু পরিষ্কার থাকা দরকার। সেই জন্য আমার একটু এক একটা কথা সেদিকে বলবো, বলে তারপরে বাকি দু চার কথা। পুঁজিবাদের অনেক জিনিস পুরনো, যেটা পুঁজিবাদ থাকলে পুঁজিবাদের সেই জিনিসগুলো থাকবে। কাজেই বেশ কিছু জিনিস আছে তার পরিবর্তন নেই, যেমন পুঁজির তো আর পুঁজিবাদে পুঁজি থাকবে, পুঁজিকে কেন্দ্র করে পুঁজিবাদ তৈরি হয়। মজুরি শ্রম থাকবে এবং মজুরি শ্রম না থাকলে পুঁজিবাদ থাকে না, পুঁজিবাদ না থাকলে মজুরি শ্রম কথাটারও মনে থাকে। কাজেই কিছু কিছু জিনিস আছে পুরনো জিনিস, যেগুলো যেমন ছিল তেমন আছে, হয়তো ঠিক সেইভাবে নেই কিন্তু আছে। কিন্তু নতুন যে জিনিসগুলো এসছে বা পুরনো যে দিকগুলো, বৈশিষ্ট্য পুঁজিবাদের ছিল কিন্তু যেগুলো অনেক এখন প্রখর হয়েছে, শক্তিশালী হয়েছে, এবং পুঁজিবাদের বলা যেতে পারে যে নিয়ামক শক্তিতে পরিণত হয়েছে, এই দিকগুলোর মধ্যে একটা প্রথম হলো যে পুঁজিবাদের প্রায় যাকে বলা যেতে পারে যে অর্থনৈতিককরণ বা তার ফাইন্যান্সিয়ালাইজেশন। এবং পুঁজিবাদে আজকে আপনারা দেখবেন, ভারতবর্ষেও দেখবেন যে পুঁজিবাদের বৃদ্ধি, গণতন্ত্রের বৃদ্ধি, মুনাফা বৃদ্ধি যেসব শাখায় বেশি করে হচ্ছে, সেই শাখার মধ্যে সবচেয়ে প্রধান যে শাখা, সেটাকে আমরা যদিও বলি সার্ভিস সেক্টর, কিন্তু আসলে সেটা বলা যেতে পারে যে তার ফাইন্যান্সিয়ালাইজেশন অনেক বেশি হচ্ছে। অর্থাৎ সাবেকি পুঁজিবাদে শিল্পের বৃদ্ধি হতো, শিল্প তৈরি হতো। আমরা জানতাম যে অর্থনীতি, শিল্প এবং কৃষি এই দুটো মূল উপাদানের উপর দাঁড়িয়ে আছে এবং মধ্যশ্রেণীরা রয়েছে। কিন্তু এখন শিল্প তো তৈরি হবে না, অথচ মুনাফা বৃদ্ধি হতে থাকবে। এর অনেক পদ্ধতি আছে, কারণ আছে, সেই বলতে গেলে দিন কেটে যাবে। কিন্তু এইটুকু বলা যায় যে যাকে আমি বাংলা করে আনি ভালো করে, কিন্তু ইংরেজিতে যদি বলা যায় যে ভার্চুয়াল অ্যাকুমুলেশন, অর্থাৎ পুঁজির সঞ্চালন এবং পুঁজির বৃদ্ধি হচ্ছে, কিন্তু সেই বৃদ্ধিটা হচ্ছে, সেই বৃদ্ধি হওয়ার জন্য পণ্য সামগ্রীর উৎপাদনের দরকার পড়ছে না। অর্থাৎ আগে যে পণ্য সামগ্রী উৎপাদন করা হতো, এখন তার থেকে যে বিশাল বেশি পণ্য সামগ্রী উৎপাদিত হবে তা নয়, কিন্তু অন্যদিকে পুঁজি অলে গড়ে ক্রমাগত বাড়তে থাকে। এটা কি করে সম্ভব?
এই যে পুঁজি বৃদ্ধির এই যে একটা বলা যেতে পারে যে মানে একটা ভাব রূপ, তার বাস্তবিক রূপ খুঁজে পাওয়া যায় না, যার ফলে ব্যাংক, অন্যান্য লেনদেনের প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যবসা বাণিজ্য চেহারা পাল্টে যাওয়া, বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যের পুরো চেহারা পাল্টে যাওয়া এবং এই পৃথিবীব্যাপী পণ্য সঞ্চালনের জন্য যে ধরনের পণ্য সরবরাহ করার যে পদ্ধতি লাগে সেই পদ্ধতিতেও পরিবর্তন আসা। এক কথায় বলতে গেলে যে এখন যারা পুঁজি বাড়াচ্ছেন এবং যারা শক্তিশালী হচ্ছে তারা বেশিরভাগ সময়তে দেখা যাবে যে মেঘের আড়ালে রয়েছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, ধরুন রাজারহাট বা হায়দ্রাবাদে যারা গেছেন তারা জানেন যে ওখানে একসময় আইবিএম পরে মাইক্রোসফট ওখানে অনেক বিনিয়োগ করেছে এবং যে জায়গায় বিনিয়োগ করেছে সেই জায়গাটার নাম হলো সাইবেরিয়া। এবারে আপনি হায়দ্রাবাদে নতুন এয়ারপোর্ট হয়েছে, নামলেন, 30 কিলোমিটার 40 কিলোমিটার পথ আপনি নতুন রাস্তা তৈরি হয়ে গেছে, আপনি সেই রাস্তা দিয়ে সাইবেরিয়াবাদে পৌঁছলেন। আপনার হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ শহরের সঙ্গে যোগাযোগের কোনো দরকার পড়লো না। আপনি এই সাইবেরিয়াবাদে পৌঁছে এবারে আপনি যেখানে আপনার অফিস, ধরুন মাইক্রোসফটের কোনো অফিস বা ওরাকল বা আর কারো, সেখানে আপনি চাকরি করলেন, সেই সাইবেরিয়াবাদে আপনার বাড়ি রয়েছে, সেখানে মাল্টিপ্লেক্স রয়েছে, সেখানে সিনেমা দেখলেন, খেতে গেলেন, 2 বছর 3 বছর 5 বছর চাকরি করলেন, তারপর যেদিন আপনার চাকরি শেষ হয়ে গেল আপনি চলে গেলেন, আপনার সঙ্গে শহরের কিছু সম্পর্ক নেই। যে কোম্পানিতে আপনি চাকরি করছিলেন এবারে ধরুন সেই কোম্পানিটা উঠে গেল এবং ধরুন যে বড় বড় বাড়িগুলো তৈরি হয়েছে রাজারহাটে বা নিউ টাউনের কথা ভাবতে পারেন, সেই কোম্পানিগুলো উঠে গেল। ধরুন সেই বাড়িগুলো করার জন্য যেমন ডিএলএফ বা সাকুরজি বা বড় বড় যারা ডেভেলপার্স আছে তারা যে বাড়ি তৈরি করলো, এবারে ধরুন যে শ্রমিকরা হয়তো পুরো মজুরি পায়নি বা অন্যান্য যারা কর্মচারী, এবারে তারা কাকে ধরবে? তারা যদি তাদের যারা ঠিকাদারদের বলে বলবে আমরা তো জানি না, আমরা যদি তোমাকে নিয়েছিলাম, আমরা তোমার তো এমপ্লয়ার নই। তারা যদি বলে তাদের উপরে যারা ডেভেলপার আছে তাদেরকে ধরবে, তারা বলবে আমরা তো খালি কাজ পেয়েছিলাম বাড়িটা তৈরি করার জন্য, পরের তো আমরা কিছু জানি না। এবং দেখা যাবে যে এই সবগুলো কাজের মধ্যে দিয়ে ধরুন ওই কলকাতা শহর বা হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদের জমির উপর ভিত্তি করে এই ব্যবসা বাণিজ্য বড় বড় তৈরি হচ্ছে, টাইম তৈরি হচ্ছে। যারা নভি মুম্বাইয়ের কথা জানেন, নিউ মুম্বাই হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় ডেটা সেন্টারের জায়গা এবং মুম্বাই শহরে যত না মুনাফা অর্জিত হয়, অনেক কিছু সরে গেছে গুজরাটে আজকে, তার চেয়ে অনেক বেশি হচ্ছে নভি মুম্বাই। কিন্তু নভি মুম্বাইয়ে কোনো পুরনো ধরনের শিল্প আর নেই। বা ধরুন আপনি আজকে একটা কফির ব্যবসা করছেন বা কফি উৎপাদন করছেন, এই কফির ব্যবসা, কফির দাম আজকে ধরুন 1 চামচ কফি 100 টাকা, এইটা আগামী 1 বছরে 1 চামচ কফির দাম কত হবে তার ভিত্তিতে আপনি টাকার লেনদেন করছেন। কফি উৎপাদন যা হচ্ছিল তাই হচ্ছে, কিন্তু আপনি এখানে অনেক বেশি সময়কে পুঁজি করে নিতে পেরেছেন। আপনার সময় হলো এখানে আপনার পুঁজি এবং সময়কে আপনি খাটাতে পারছেন। এরকম বহু দিক আছে যে যাকে বলা যেতে পারে যে টাকা দিয়ে টাকা বাড়ানো, টাকা দিয়ে আর উৎপাদন করতে হয় না, কিন্তু টাকায় টাকা বাড়ে যদি জানেন যে কি করে টাকায় টাকা বাড়ে। অথচ এই ধরনের পুঁজি বৃদ্ধির অন্য দিক যেটা হলো সেটা হচ্ছে যে পুরো অর্থনীতিটাই
প্রায় বলা যেতে পারে, আবার আমি বাংলা এর এখনো ভালো জানি কিন্তু সেটা আমার নিজের খুব পছন্দ হয় না, কিন্তু অর্থনীতি বলা যেতে পারে যে শিল্পোৎপাদনের চেয়েও অনেক বেশি এক্সট্রাকটিভ দিকে চলে যায়। অর্থাৎ এক্সট্রাকটিভ ইকোনমির বাংলা হয়তো আহরণমূলক অর্থনীতি কি অন্য হবে, যে সেটা শুধু যে পুরোনো আমলে আমরা জানতাম যে কয়লা বা অন্যান্য খনিজ পদার্থ, তা নয়। আজকে ধরুন মানুষের শরীর সবচেয়ে বেশি এক্সট্রাকশনের জায়গা, এমনকি আপনারা জানেন যে স্মাগলিং ইন হিউম্যান অর্গানস আজকে কত বেড়ে গেছে। একই রকমভাবে ধরুন 2G, 3G, 4G, MG, 5G, এই যে আপনি বাতাস থেকে আকর্ষণ করছেন, আপনি জল এক্সট্রাক্ট করছেন, খনিজ পদার্থ এক্সট্রাক্ট করছেন, হিউম্যান মেটেরিয়াল এক্সট্রাক্ট করছেন, মেয়েদের চুল বিক্রি হয়, হিউম্যান বডি এক্সট্রাক্ট করছেন, এবং এক্সট্রাকশনের কোনো শেষ নেই। এবং সবচেয়ে বেশি এক্সট্রাকশন হচ্ছে শহরগুলো বাড়ছে, যার জন্য আগে আপনারা সাহিত্য বা কথাবার্তা দেখে বোঝা যায় যে হয়তো 90%, 99% বামপন্থী, অথবা আপনারা ধরে নেওয়া যায় যে ফ্রেডরিক এঙ্গেলসের ম্যানচেস্টারে মানে উনি থেকে লিখেছিলেন যে ইংল্যান্ডের শ্রমিকদের অবস্থা, কিন্তু ইংল্যান্ডের শ্রমিকদের অবস্থা ম্যানচেস্টারে লিখতে গিয়ে ম্যানচেস্টারে জমি কি করে ব্যবহার করছে সে কথা লেখেননি বা দরকার পড়েনি, বরং ম্যানচেস্টারের চারপাশকে ঘিরে শিল্প, সেই শিল্পের শ্রমিকদের কি দশা, শ্রমিকরা কি অবস্থায় থাকে, শ্রমিকদের জীবনযাত্রা প্রণালী কি, শ্রমিকদের স্বাস্থ্যের অবস্থা কত খারাপ, শ্রমিকদের জীবন কি করে শেষ হয়ে যায়, শ্রমিকরা কি মানে শোষণে কি হয়। এই কিন্তু আজকে কোনো বড় ভালো শহরে আর কোনো শিল্প নতুন করে তৈরি হবে না। তাহলে শহরগুলো হচ্ছে কি করে বড়, আর আরো বাড়ছে কি করে? কলকাতা একটা সবচেয়ে বড় উদাহরণ, যে এত বড় নিউ টাউন বা নদীর ওপারে হাওড়ার দিকে যেভাবে বাড়ছে কি করে, এবং সেইখানে এই আমরা সহজ ভাষায় যাকে সার্ভিস সেক্টর বলি, কিন্তু তারও অনেক বেশি নির্দিষ্ট করা উচিত, সেটা ট্যুরিজম হতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে জমি সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য অনেকেই বলেন যে এই নিউলিবারাল আমলে বনেদি ভাবে যেরকম উদ্বৃত্ত মূল্য আহরণ করা হতো, মুনাফা অর্জন হতো, এখন সেটা থেকে অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে খাজনার রূপে, অর্থাৎ রেন্টের ফর্মে অনেক বেশি আজকে মুনাফা অর্জিত হচ্ছে। এবং আজকের শিল্পপতিরা বা আজকের যারা অর্থপতি, শিল্পপতি তো বলা উচিত নয়, অর্থপতি যারা, অর্থাৎ যারা কর্পোরেট ক্লাস যাদের বলা যেতে পারে, এরা একই সঙ্গে শিল্পপতি, কিন্তু এরা পিকেটির কথা পরঞ্জয় বাবু উদাহরণ দিচ্ছিলেন, পিকেটি বলছেন যে উনি 4টে দেশে, আপনারা পিকেটির অনেকেই পড়েছেন, বলছেন যে 4টে দেশের 100 বছরের অর্থনীতি যদি লক্ষ্য করা যায়, দেখা যাবে যে শিল্পে মুনাফা অর্জন করে যত না অর্থপতিদের সম্পদ বেড়েছে, তার চেয়ে বেশি বেড়েছে, উনি বলছেন যে প্রজন্মগত কারণে এবং জেনারেশনাল, আর হচ্ছে ইনহেরিটেড ওয়েলথ। এবং এই যে ইনহেরিটেড ওয়েলথ, যা আপনি বাপদাদার কাছ থেকে পেলেন, ঠাকুরদার কাছ থেকে পেলেন, আর পুরনো বন্ড আপনার কাছে আছে, পুরনো শেয়ার আপনার কাছে পড়ে আছে, এই যা কিছু আপনি ইনহেরিট করেছেন তার থেকে আপনি অনেক বেশি আজকে আয় করছেন। আজকে আপনি যোগ করে দেখুন যে এই অর্থপতি যারা এবারে একই সঙ্গে জমিদার, তারই সঙ্গে তারা ব্যবসাদার, এবং তারই সঙ্গে তারা শিল্পপতি, এগুলো তো 3 রকমের ভূমিকা ছিল। এই ভূমিকা আজকে এক জায়গায় হয়ে যাচ্ছে, এবং এক জায়গায় হয়ে যাবার পরও নয়া উদারনীতিবাদী যে অর্থনীতি, তার চেহারা আমরা বুঝতে পারবো না যদি না দেখেন যে এরা বিনিয়োগ আজকে সবচেয়ে বেশি কিসে করছে। এবং লক্ষ্য করলে দেখবেন যে এই যে কলকাতায় বিজনেস সামিট হলো, তাতে সবচেয়ে বড় যে প্রতিশ্রুতি, এবং ধরে নেওয়া যায় প্রতিশ্রুতির 60-70% পালিত হবে, রূপায়িত হবে,
সেটা হচ্ছে ডিজিটাল সেক্টর, ভার্চুয়াল। আর একমাত্র ওই বীরভূমের খনি, সেটাও সেই একই কথা, এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি, কিন্তু একমাত্র সেটা ছাড়া যেটাকে শিল্পের পর্যায়ে ফেলা যায়। আর বিনিয়োগ সবচেয়ে বেশি হবে হাসপাতাল, শিক্ষা ইত্যাদি, যেগুলো বেসরকারি। এবং এর ফলে শ্রমিক এবং যারা এখানে কাজ করে তাদের চেহারা অনেক পাল্টে যাচ্ছে। আমার এত কথা বলার উদ্দেশ্য ছিল যে আমাদের এখন রাজনীতির কথা বলতে গেলে যেটা তাই সবচেয়ে বেশি মাথায় রাখা দরকার, যে এই যে পুঁজি সঞ্চয়, যেটা অনেক আদিম প্রকৃতিতে হচ্ছে, অর্থাৎ পুরনো এক্সট্রাকটিভ পদ্ধতিতে চলে গেছে, এবং এই আদিম পুঁজি সঞ্চয় অনেকটাই হচ্ছে সরকারি আইনকে ব্যবহার করে। অনেকে লক্ষ্য করেন না যে মার্কস যখন এই পুঁজির আদিম সঞ্চয়ের কথা বলেছিলেন, তখন বলেছিলেন যে এমনকি 1860-62 সালে লিখতে গিয়ে 1840-50 সালে ব্রিটিশ পার্লামেন্টের আইন কানুন উল্লেখ করে বলেছেন যে কিভাবে বলপূর্বক, আইনপূর্বক মানুষকে নিঃস্ব করা হচ্ছে, সেই মানুষ তারপরে কাজে নামছে। এবং এই প্রক্রিয়াটা তার ফলে ভারতবর্ষে এখন চলছে। তার ফলে গ্রামে গেলে আপনি পুরোনো আমলের 12 মাস নিজের জমিতে চাষ করে, বা অল্প জমি আছে বর্গাদার দিয়ে, ভাগ চাষি দিয়ে করে, তার সে একই সঙ্গে দেখা যাবে যে সে হয়তো গ্রামের চাষি, তার সঙ্গে দেখা যাবে হয়তো 3-4 মাস ধরে নদী থেকে বালি তুলছে, বা অন্য কোনো জায়গা থেকে খনিজ পদার্থ তুলছে। আবার তার সঙ্গে হয়তো দেখা যাবে যে এটাও হচ্ছে না, 2 বছর 3 বছরের জন্য সে বাইরে চলে যাচ্ছে কাজ করতে। এবং আমি সাইবেরাবাদের কথা বলছিলাম, একজন খুব চমৎকার একটা করেছিলেন, গবেষণা নয়, তার একটা খুব বড় রিপোর্ট ছিল, যে কিভাবে একটা দল বিহার থেকে শুরু করে গুজরাট হয়ে, মহারাষ্ট্র হয়ে, কর্ণাটক হয়ে, কেরালা পর্যন্ত পৌঁছে গেছে 5 বছরে। এবং সেই দলটার কাজ হচ্ছে এক একটা জায়গায় গেছে, শহর বা উপনগরী নির্মাণ করেছে, কাজ শেষ হয়ে গেছে, তারপর আবার সেখান থেকে ঠিকাদাররা আরেকটা জায়গায় তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। এবং এটা একটা সেই মার্কসের সেই কথা ছিল যে যে প্রিমিটিভ অ্যাকুমুলেশন বলতে গিয়ে মাইগ্রেন্ট লেবারদের বলছেন যে দে আর অ্যান আর্মি অফ লেবার অন ফুট। এরা এক জায়গায় ঘুমোয়, এরা পরে কমান্ডের অপেক্ষা করে, এরপরে আমাদেরকে কোথায় যেতে হবে। এই নিউ লিবারাল ইকোনমি এবং এই নয়া উদারনীতিবাদী যে ব্যবস্থা, পুরনো অর্থনীতির যে দিকটাকে ফেরত এনেছে সেটা হচ্ছে একেবারে আদিম পুঁজিবাদী অর্থনীতির এই দিকটাকে। আর অন্যদিকে তার যে, আমি যেটা বললাম যে তার যে ভার্চুয়াল সাইড, অর্থাৎ অর্থ থেকে অর্থ আরো বেশি করে আসবে, টাকা থেকেই টাকা হবে, কিন্তু টাকা থেকে শিল্প উৎপাদন করে, সামগ্রী উৎপাদন করে তবে টাকা বাড়বে তা নয়। এটা হচ্ছে টাকার ব্যবসায় টাকা বাড়ানো। এইরকম একটা জায়গায় আজকে ভারতবর্ষ কেন আরো অনেক দেশ পৌঁছে গেছে। এর ফলে শ্রমের চেহারাও পাল্টেছে, খুবই পাল্টেছে। এবং পরঞ্জয়বাবু বলছিলেন যে আপনারা সবাই জানেন যে কোভিডের পর, লকডাউন ঘোষণার পর লক্ষ লক্ষ শ্রমিকরা, যারা মাইগ্রেন্ট ওয়ার্কার ছিল, পরিযায়ী শ্রমিক, বিভিন্ন শহর থেকে তারা গ্রামে চলে আসে। এবং ভারত সরকার জানতোই না, আমরাও কেউ জানতাম না যে ভারতবর্ষে এত পরিযায়ী শ্রমিক আছে। ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক কত, এ নিয়ে মোটামুটি 3টে ধরনের মত আছে। ট্রেড ইউনিয়নরা বলে যে, এমনটা আমি আজকের খবর বলছি না, হয়তো 1-2 বছরের পুরনো, যে 18 কোটির মতো, 18 কোটি শ্রমিক ভারতবর্ষে হচ্ছে পরিযায়ী শ্রমিক। এবং এই 18 কোটির মধ্যে 17 কোটি ধরে নিন যারা আনঅর্গানাইজড, অর্থাৎ অসংগঠিত শিল্পে। অসংগঠিত শিল্পে যদিও এর চেয়ে মোট সংখ্যাটা অনেক বেশি।
সরকারি নিয়ম অনুযায়ী হচ্ছে 9 কোটির মতো, 9 থেকে 10 কোটি। এবং অনেক সাংবাদিকরা আছেন যারা এসব নিয়ে কাজ করেছেন, তারা একটা মাঝামাঝি একটা জায়গায় 12-13 কোটির কথা বলেন। সুপ্রিম কোর্ট এই যখন আপনারা জানেন যে কোভিড নিয়ে মামলা, এই শ্রমিকদের জন্য সরকার কিছু করেনি, কারণ সরকার করেছে, আমরা যা পারি করেছি, তারপর সরকার বলছে আমরা জানতামই না, তাহলে আমরা কি করে বলবো যে এত শ্রমিক আছে। রেজিস্টার তৈরি করা হয়েছে, কিন্তু সেই রেজিস্টার কবে তৈরি হয়ে পুরোটা যেন পশ্চিমবঙ্গের কথাই ধরতে পারেন যে পশ্চিমবঙ্গের থেকে কত লোক বাইরে যায়, কত দিনের জন্য যায়, কতবার ফেরত আসে, আমরা কেউ জানি না, সরকারও জানে না। সরকার চেষ্টা করছে, বলছে রেজিস্টার তৈরি হয়েছে, বলছে জেলা জেলা ধরে জেলা শাসকদের বলা হচ্ছে, সবই চেষ্টা চলছে, কিন্তু ধরে নিতে পারেন যে এটা সরকারের সদিচ্ছার অভাবটা মূল কারণ নয়, এই ব্যবস্থাটাই অর্থনীতির এমন যে এটা কে, অর্থাৎ আমরা একটা অপ্রতিষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক একটা অর্থনীতিকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইছি, যেটা একটা অসম্ভব ব্যাপার। যে শ্রমিক বাড়িতে আসছে, কোভিডের পর আমাদের এক সহকর্মী মুর্শিদাবাদের ক্ষেত্রে গবেষণা করেছিলেন এবং বীরভূমের ক্ষেত্রেও, যে অনেক লোকেরা এসে বসে গেছে, তারা আর যেতে চায়, তাদের যে পার্ব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে তারা মানসিক সেই বিপর্যয়ের সামনে, কিন্তু সেই বাড়ির মেয়েরা চলে গেছে কাজে বাইরে, নির্মাণ শিল্পে, হয়তো কলকাতায় এসছে, কলকাতার বাইরে নাম জানা গেছে, এবং এগুলোর তো কোনো হিসেব নেই। এটা তো কেউ কাউকে জানিয়ে যাচ্ছে না, যে জানে একমাত্র ঠিকাদার, কিন্তু সেই ঠিকাদাররাও বেশিরভাগ ক্ষেত্রে তারা তো আর নথিভুক্ত ঠিকাদার সবসময় তারা নয়। এবং মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এইসব নিয়ে বেশ কিছু বছর আগে বেন রোবেলি এবং আরেকজন আমাদের বাঙালি একজন গবেষক, আমি নামটা ভুলে যাচ্ছি, এরা 12টা না 14টা আত্মকথা প্রকাশ করেছিলেন ইংরেজি করে, আর বাংলাতেও বেরিয়েছিল, যাতে এরা কি করে যায়, কারা এদের যোগাযোগ করে, কত টাকা অগ্রিম দেয়, কি করে হয় ইত্যাদি। এবং এই যে 1980 সালে ইন্টারস্টেট মাইগ্রেন্টস অ্যাক্ট হলো, এই আইনটা যে কোনো কাজে লাগলো না, পরিযায়ী শ্রমিকদের ভালোর জন্য করা হলো, এর একটা বড় কারণই হলো যে এই পরিযায়ী শ্রমিক যারা কতগুলো শিল্পের প্রায় বলতে পারেন মেরুদণ্ড, এরা কাউকে জানিয়ে যাওয়ার জন্য এরা নয়, বা সেই ব্যবস্থার এরা হতেও পারবে। কাজে এমন একটা অবস্থা ভারতবর্ষে যে একদিকে যে শ্রমিক এখন যে শাখাগুলোয় মূল উৎপাদন হচ্ছে এবং যে শাখাগুলো থেকে মূলত মুনাফা অর্জিত হচ্ছে, সেই শাখায় শ্রমিক আর দেখতে পাবেন না। অর্থাৎ শ্রমিকরা আছে, কিন্তু এটা একটু আমরা মার্কসের কথা পাল্টে বলতে পারি। মার্কস যখন বলেছিলেন যে রিজার্ভ আর্মি অফ লেবার, মার্কস রিজার্ভ আর্মি বলতে যারা আনএমপ্লয়েড, যারা বেকার কিন্তু কাজে তারা যেতে পারে, এই অর্থে বলেছিলেন, ডাকলে কাজে আসবে। এটাই অনেক বেশি আজকে পরিশীলিত হয়ে গেছে ধরুন 100-150 বছর বাদে, যে এই শ্রমিকরা কেউ যে পুরোপুরি বেকার কেউ না, এরা সবাই আছে, এরা কাজও করছে। এবং এখন ভারত সরকার হয়তো এদের আর্ধেকের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবে, বহু জায়গায় চেষ্টা করা হবে যে তোমাদের ব্যাংকের মাধ্যমে পাঠাবো, যদিও সে নিয়েও গবেষণা হয়ে দেখা যাচ্ছে যে 2010 পর্যন্ত 12 পর্যন্ত ব্যাংক তার নিজস্ব যে আর্থিক লেনদেনের মূল প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক যেরকম ভাবে স্বীকৃতি পেয়েছিল কমে গেছে, এবং বেসরকারি যারা টাকা ধার দেয় আগেকার আমলের মহাজনদের মতো তাদের ভূমিকা আবার সারা ভারতবর্ষ জুড়ে বাড়ছে। তারা ঠিক পুরোনো মহাজন না, কিন্তু মহাজনিকা। কত ছোট ব্যবসা, এই শ্রীরামের যে টাকা লেনদেনের ব্যবসার সঙ্গে যুক্ত, সেই নিয়েও কাজ আছে।
তাহলে যে শ্রমিকরা এর পেছনে রয়েছে, যারা বালি উৎপাদন করছে, মানে আমরা চটে যাচ্ছি যে তৃণমূল এইখান থেকে টাকা খাচ্ছে বা অমুক পার্টি সেখান থেকে টাকা খাচ্ছে, পাড়ার লোকের টাকা খাচ্ছে, আর নদী নালা নষ্ট হচ্ছে, পরের বছর বন্যা হচ্ছে, যা যা নিয়ে আমরা গালাগালি দিতে থাকি এবং মূল্যপাত করতে থাকি দেশ যারা চালায়। কিন্তু সেই শ্রমিকরা সবাই ওইটা, এবং তারা ওই যে বললাম তারা বেশিরভাগ জায়গায় পার্ট প্রেজেন্ট পার্ট মাইনার, এবং এই মাইনিং নিয়ে খুব ভালো ভালো যারা সমস্ত আজকের যারা কি বলবেন র্যাডিক্যাল যারা রিসার্চার, তারা খুব দেখছেন যে মাইনিং এর নিচে, মাইনার্স এর নিচে কিরকম ভাবে পাল্টে যাচ্ছে যে খনি শ্রমিকরা। এই খনি শ্রমিকদের মধ্যে পুরনোদের কথা বাদ দিলে অর্ধেক হচ্ছে আধা কৃষক, আধা এক খনি শ্রমিক। তারা এই শ্রমিকদের তার ফলে দেখতে পাবেন না, দরকার পড়লে এরা সবাই আছে, এবং ভারতবর্ষে এমন কোনো কাজ নেই যে যেটা শ্রমিক নেই বলে কাজ হচ্ছে না। যদিও ভারতবর্ষ থেকে শ্রমিকটা বাইরে যাচ্ছে, সেটা অন্য একটা কারণ। আর অন্যদিকে যারা অর্থপতি, কর্পোরেট ক্লাস, এদেরও দেখতে পাওয়া যায়, এরাও মেঘে দাঁড়ায়। তার ফলে একটা এমন একটা জায়গা যে সমাজটা ক্রমাগত, তার ফলে এই সমাজের অর্থনীতি চালাতে গেলে যাকে বলা হয় রেগুলেটরি একটা ইকোনমি, যে অর্থনীতিটাকে কিরকম ভাবে রেগুলেশন দিয়ে অর্থনীতিটা চলতে পারে। এবং এটা একটা নিউলিবারাল সিস্টেমের একটা বড় লক্ষণ, যে পুরোনো আমলের যে পুঁজিবাদী অর্থনীতি ছিল, যেখানে অনেক স্টেবল ক্লাসেস ছিল, শ্রেণীগুলো স্থায়ী ছিল, তার ফলে আপনারা বলতে পারতেন এরা হলো পুঁজিবাদী শ্রেণী, এরা হলো শ্রমিক শ্রেণী, এরা হলো কৃষক শ্রেণী। নকশালরা কৃষক শ্রেণী নিয়ে আন্দোলন করলো, ভেবেছিল শ্রমিকরাও জয়েন করবে। সিপিআই, সিপিএম বা অন্যান্য যারা তারা শ্রমিকদের নিয়ে কাজ করতো, তারা ভাবতো তাদের শ্রমিক যারা অনুগামী আছেন তারা পাকাপোক্তভাবে থাকবেন ইত্যাদি, এবং পুঁজিপতিদের সংগঠন থাকতো। কিন্তু এখন এই পুঁজিপতিদের মধ্যে একটা বড় বিবর্তন এসছে, আর শ্রমিকদের মধ্যে তো বিবর্তন আসছেই, যে এই স্থায়ী চেহারাটা পাল্টে যাচ্ছে। এইরকম একটা অবস্থাতে বুঝতেই পারছেন যে রাজনীতিটা এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে সরকার বলতে আমি কেন্দ্রীয় সরকারই মূলত বলতে চাইছি, কিন্তু কেন্দ্রীয় সরকারি শাসনের বলতে পারেন যে 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 আদর্শ যে রূপটা সেটা হাজির করে, তারপরে আমরা সবাই সেটা সব রাজ্যই সেগুলো অনুসরণ করার চেষ্টা করে। তো সরকারি অর্থনীতিতে এখন কাজটা কি? এই সরকার কিন্তু আগের মতো, অর্থাৎ নেহরুর আমলের সরকারের মতো অর্থনীতি সব জায়গায় নাক গলাবো তা মনে করে না। এই অর্থে যে সেখানে সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হবে, অর্থাৎ রাষ্ট্র নতুন করে একটা ইস্পাত শিল্প গড়ে তুলবে, রাষ্ট্র নতুন করে আরেকটা কলকারখানা গড়ে তুলবে, সরকার এইভাবে ভাবে না। সেই অর্থে সরকার বলতে পারেন যে একটা উদারনৈতিক পথে ফেরত গেছে, লেজে ফেয়ার যাকে বলা হচ্ছে, বাবা মার্কেট মার্কেটের কাজ করুক, সরকার সরকারের কাজ করুক। সরকারের কাজ কি না? সমাজকে স্বাধীনতা দেওয়া, অধিকার দেওয়া, সমাজ কল্যাণ খানিকটা করে। কিন্তু এখন তো এমন ভাবে আমি অর্থনীতির পরিবর্তনটা আসে যে এই অর্থনীতিকে যদি রেগুলেট না করা, যেমন ধরুন রেগুলেটের একটা সবচেয়ে বড় আপনার উদাহরণ হলো যে এই আমাদের টেলিকম চলার জন্য তার একটা প্রতিষ্ঠান আছে, শেয়ার বাজার চলার জন্য তার একটা প্রতিষ্ঠান আছে, স্টক দেখছে। প্রত্যেকটা ক্ষেত্রে সরকার জানে, এবং এটা শুধু ভারতবর্ষে নয়, যে এইটা যার জন্য বলা হয় যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক যত বাড়বে তত নিউলিবারাল ইকোনমি ভালো করে চলতে থাকবে। এবং এই রেগুলেটরি ফ্রেমওয়ার্ক করাটা এমন, এবং এই যে পার্টি এবং যে পার্টির পেছনে বরং বলা যেতে পারে যে আমলারা, যাদের কথা খুব কম উঠে আসে, এরা হলো বলতে পারেন যে দুটো অদৃশ্য শক্তির কথা বলে তৃতীয়, যে যারা সবচেয়ে সিদ্ধহস্ত যে কি ধরনের তাহলে এই রেগুলেশনের কাঠামো তৈরি করা যায়, যাতে অর্থনীতির প্রত্যেকটা ক্ষেত্রে, এমনকি সমাজেরও নানা ক্ষেত্রে আস্তে আস্তে এই সমাজ কি করে চলবে এটা দেখানো যায়। এবং এ নিয়ে এক কথায় বলতে গেলে যে তাহলে নয়া উদারনীতিবাদ যে আমরা বলি, নিউলিবারাল সোসাইটি, নিউলিবারাল ইকোনমি,
তার মূল লক্ষ্যটা কি বা মূল লক্ষণটা কি? মূল লক্ষণটা এক কথায় বলা যায় যে পুরো সমাজকে বাজারের প্রতি বন্ধু গড়ে তোলা, মার্কেট ফ্রেন্ডলি করা। এই মার্কেট ফ্রেন্ডলি করায় এইখানেই উদারনীতিবাদের সঙ্গে তফাৎ। একটা উদারনীতিবাদ এবং এটা রাজনীতিতে কেন এগুলো আসবে আমি আর অল্প বলে সেইগুলো বলে শেষ করবো যে একটা সাধারণ ধনতান্ত্রিক দেশে, এমনকি আমাদের মতো পিছিয়ে পড়া ধনতান্ত্রিক দেশেও, ধরুন সরকার একজন বিকলাঙ্গ, আমরা যাদেরকে বলছি বিশেষভাবে আজকে সেই ক্ষমতা স্পেশালি এনেবল বা ডিফারেন্টলি এনেবল। আগে সরকার হলে কি করতো যে আচ্ছা এই বিকলাঙ্গদের জন্য আমাকে অমুক মাসও ভাড়ার ব্যবস্থা করে দিলাম, বা নানা রকমের সমাজে যারা আমরা মনে করি পিছিয়ে পড়া লোক রয়েছে তাদের জন্য, বা পিছিয়ে পড়া দেশের জন্য ব্যবস্থা করি। অর্থাৎ চ্যারিটি বলুন, ওয়েলফেয়ার বলুন, প্রোটেকশন বলুন, এই বিশেষভাবে রক্ষা করা, বিশেষ সাহায্য করা, এই সবগুলোর একটা দিকে সরকারের নজর থাকতো এবং সেই সরকারকে তার জন্য সমাজতান্ত্রিক হওয়ার প্রয়োজন পড়তো না। কিন্তু এখন সরকার বলবে যে সবচেয়ে প্রান্তিক যে মানুষও সেও যেন একজন উৎপাদক হয়ে উঠতে পারে। অর্থাৎ আপনার যদি একটা হাত না থাকে, আপনার যদি একটা পা না থাকে, তাহলে এমন আপনাকে একটা মেশিন তৈরি করে দেবে যে আপনি বাড়ি বসে বসে যাতে তার উৎপাদন করতে। এবং দেখবেন সর্বত্র আজকে দেখবেন এমনকি যে নতুন স্কুল কলেজগুলো তৈরি হচ্ছে, এটা আমাদের দেশে আসছে, কিন্তু ইংল্যান্ডে, আমেরিকাতে, ইংল্যান্ডে তো খুবই এগিয়ে গেছে যে স্কুল কলেজগুলোতে সেখানে প্রথম থেকেই যারা প্রতিবন্ধী এদেরও জন্য করা হচ্ছে যে এরা কিভাবে উৎপাদক হয়ে উঠতে পারে। ইচ ওয়ান মাস্ট বি এ প্রডিউসার। কেউ যেন শুধু এমন নয় যে সে খালি ভোগ করে চলছে, প্রত্যেকটা লোকই উৎপাদন করবে, প্রত্যেকটা লোকই বাজারের একটা উপাদান করে উঠতে পারবে। এই চোখের সামনে দেখছেন কুম্ভ মেলা, কুম্ভ মেলায় মারা গেছেন কতজন ইত্যাদি সে নিয়ে হইচই চলছে, কিন্তু কুম্ভ মেলায় কত টাকা লাভ হয়েছে আর কুম্ভ মেলা কি করে বিক্রি হচ্ছে, মেলার ফেরি কি করে হচ্ছে, সেটা নিয়ে এই কাগজগুলো এত বলছে না। এমন কোনো জিনিস থাকবে না যে যেটা বিক্রি হয় না। বিক্রি যদি কোনো জিনিস না হয় তাহলে সেই জিনিসে লাভ নেই। এইরকম একটা আমরা বলতে পারেন যে আর্থিক, মানসিক, সাংস্কৃতিক শক্তি দিয়ে পড়ে গেছে। রাজনীতি এখন, অর্থনীতি এগিয়ে চলেছে বলতে পারেন যে একবিংশ শতাব্দীর তৃতীয় দশক কেন আরো আরেক দশক এগিয়ে গেছে, কিন্তু রাজনীতি সেক্ষেত্রে বিশেষ করে বামপন্থী রাজনীতি পড়ে আছে এখনো পর্যন্ত 30 বছর পেছনে। তার ফলে ওই আপনাদের যেটা প্রথমেই বললাম যে আমরা মুখে বলি নয়া উদারনীতিবাদ, কিন্তু আমরা মনে মনে এখনো পর্যন্ত পুরনো শিল্প অর্থনীতিতে যে রাজনীতি আমরা করতাম, আমরা সেই রাজনীতির সঙ্গে রাজনীতি করি। বড় বড় যে বিবর্তনগুলো এসছে তার 3-4টে বিবর্তন বলে আমি আর কিছু বলবো না। একটা হলো যে আপনাদেরকে ইঙ্গিত আমি দিয়েছি যে শহরের একটা বিরাট পরিবর্তন এসছে, একটা শহর কিভাবে গড়ে উঠতে পারে। আমাদের শহরগুলোর ক্ষেত্রে এখন ধরুন সেন্সাস টাউন আছে নানা রকম, কিন্তু এই কলকাতা ধরুন 20 বছর আগেও মনে হতো যে কলকাতাটা, ওই রাজীব গান্ধী যেন যে কলকাতাটার কোনো ফিউচার নেই, কিন্তু কলকাতা এখন আজকে পুরো পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের অর্থনীতির ড্রাইভার, সিঙ্গল সিটি। আর পশ্চিমবাংলায় আমরা যদিও বলি যে দুর্গাপুর আর শিলিগুড়ি আছে দুটো বড় শহর, এবং শিলিগুড়ি বিশেষত বিরাট, তার ব্যবসা বাণিজ্য আমাদের কোনো কল্পনা নেই যে শিলিগুড়িতে কি পরিমাণ টার্নওভার সেই শিলিগুড়ি রয়েছে ও কি গুরুত্বপূর্ণ। আমরা একটা লজিস্টিক্স এর কিছু কাজকর্ম করতে গিয়ে দেখেছি, কিন্তু সে অন্য আলোচনা। কিন্তু এই শহরগুলো রাজনীতির চেহারা এখন একদম যার ফলে পাল্টে গেছে, তার কারণ ওই ক্লাসেস গুলো যেগুলোর কথা বলছে তার স্টেবিলিটি, তার স্থায়িত্ব গুলো পাল্টে গেছে এখন। অথচ আমাদের ইউনিয়ন, আমরা কোভিডের পর যখন এই পরিযায়ী শ্রমিকরা ফেরত আসতে চাইলেন, তখন আপনারা অনেকে হয়তো স্বীকার করবেন না, দরকারও নেই, আর খারাপও লাগবে শুনতে, যে বামপন্থী পার্টিগুলো এই পরিযায়ী শ্রমিকদের জন্য যত করেছিল তার চেয়ে অনেক বেশি স্বেচ্ছাসেবী সংস্থা করেছে, অনেক বেশি, এবং এত পরিমাণে এত সংখ্যায় স্বেচ্ছাসেবী সংস্থা
এদের মধ্যে হয়তো 80% থেকে 90% কোনো বিদেশি পয়সা পায় না। এদের 60% হয়তো আজকে কোনো হদিশই পাওয়া যাবে না। ঠিকই আমাদের সাময়িকীগুলোর মতো, যে আপনার সাময়িকী চলছে অনেক বছর, কিন্তু বহু সাময়িকী তৈরি হচ্ছে তারপর 10 বছর হবে, আর হয়তো দেখা যাচ্ছে যে ওই জার্নালগুলোর, কেন জার্নালগুলো ব্যক্তি নেই। কিন্তু এই যে প্রতিষ্ঠানগুলো, আমরা এই বেশ কিছু প্রতিষ্ঠানকে গত বছরের আগের বছর আমরা প্রতি বছরে একটা ইউথ মিট করি। সেই ইউথ মিটটাতে কোনো লেখাপড়ার কথা থাকে না। তো গত বছর আগের বছর আমরা কোভিডে যে সমস্ত ছাত্র যুব সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এই পরিযায়ী শ্রমিকদের সাহায্য করেছিল রাস্তায়, আমাদের কয়েকজন খুব ভালো ভালো কর্মী গবেষক আছেন যারা এটার একটা ম্যাপ তৈরি করেছিলেন, যারা খবরের কাগজের খবরগুলো দেখে চেষ্টা করেছিলেন যে একটা যদি ইয়ে করা যায়, ইনস্টিটিউশন ম্যাপিংও করা যায়। এর দেখা গেল যে আর্থিক ইনস্টিটিউশন কোভিডের সময় গড়ে উঠেছে, তারপর কিছুদিন বাদে চলে গেছে। কিন্তু যে পরিমাণ সাহায্য এবং সহমর্মিতা এরা সেই যারা ফেরত যাচ্ছিল যে পরিযায়ী শ্রমিকরা তাদেরকে দেখিয়েছিল, তারা সংগঠিত শ্রমিকের এরা পারেনি। এমনকি আমাদের একটা উদ্যোগে, নাম বলবো না, এআইটিউসি একজন ভাইস প্রেসিডেন্ট, সেই কমরেড, তিনি বিহারে, তিনি বলেছিলেন যে আমাদের দোষ দেবেন না, আমরা জীবনে কখনো, এবং সেই জন্যই আমি মন্তব্যটা করছি দোষারোপের জন্য, যে কি পাল্টেছে, আমরা জীবনে কখনো ইমেল দিয়ে আর হোয়াটসঅ্যাপ করে আমরা কখনো শ্রমিক মিটিং ডাকি। আমরা যখন বড় শ্রমিক মিটিং যা কিছু করেছি, একটু একটু শুরু করেছিলাম, কিন্তু এই প্রথম যে আমরা, আমাদের কোনো অভিজ্ঞতাতেই ছিল না যে আমরা এই পরিযায়ী শ্রমিকদের জন্য কি আমাদের করতে হতে পারে। এবং এরকম একাধিক, মানে আমি অসংখ্য বই বললাম, সারাদিন লেগে যাবে বলতে, যে ভারতবর্ষে শ্রমের চেহারা, ভারতবর্ষে পুঁজির চেহারা, ভারতবর্ষে পুরনো আমলের শ্রম এবং পুঁজির যে আদলে যে রাজনীতি তৈরি হয়েছিল, সেই রাজনীতি আজকে কিরকম ভাবে পাল্টে গেছে। যদি বর্ণ ব্যবস্থা বা জাতি ব্যবস্থার কথা বলেন, তাহলে তো পাল্টেছে আরো বেশি, এবং খুব বিতর্ক হবে। সেই জন্য একটা আবার লাইন বলি আমি, পরে তারপরে আমার যা শেষ করব। ধরুন আম্বেদকর বলেছিলেন যে অ্যানাইহিলেশন অফ কাস্ট, বর্ণ ব্যবস্থাটাকে নিশ্চিহ্ন করতে হবে। যদিও তার সেই যে বক্তৃতা যেটা দিতে পারেননি, অ্যানাইহিলেশন শব্দটা তার মধ্যে নেই, কিন্তু তার এতে ছিল, তার প্যাম্পলেটটার টাইটেল ছিল। এবং তাকে বলেছিলেন যে আমি আর এরপর থেকে আমি আর হিন্দু থাকলাম না, এবং তোমরা ডাকনি, ভালো কাজ করেছো, কিন্তু আমি আর, আমার সঙ্গে হিন্দু সমাজের আর কোনো সম্পর্ক রইল না। এবং এটা হিন্দু সমাজ সংস্কারের আর কোনো ব্যাপার নয়। আজকে এমন ভাবে এই জাতি ব্যবস্থা ও অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারও এমন পরিবর্তন হয়েছে, পশ্চিমবাংলা দিয়েই আমি বলতে পারতাম, যে যেখানে দেখবেন যে সেই যে একটা, কি বলবেন এর ইংরেজি জানি, অ্যাবলিশনিস্ট যে একটা কল, অর্থাৎ দাস ব্যবস্থার সংস্কার চাই না, দাস ব্যবস্থার বিলোপ চাই, এই অ্যাবলিশনিস্ট কথাটা যেটা থেকে উঠে এসেছিল, যে স্লেভারিকে অ্যাবলিশ করতে হবে। একই রকম ভাবে আমরা বর্ণ ব্যবস্থার সংস্কার চাই না, বর্ণ ব্যবস্থার বিলোপ চাই, বা জাতি ব্যবস্থার সংস্কার চাই না, জাতি ব্যবস্থার বিলোপ চাই। আজকে এইটা বলতে পারেন যে নয়া উদারনীতিবাদ এটাকে আরো একটা ডিস্টেন্ট হরাইজনে পাঠিয়ে দিয়েছে। আজকে রাজনীতির কারণে, এটা লোকেরা তখন খুব ভালো ছিল আর এখন খারাপ, এমন ভাবে তো রাজনীতি চলে না। আজকে রাজনীতিটাতে রাজনীতির ক্ষমতা অনেক বেশি বাড়ছে, প্রসারিত হচ্ছে, এবং এই যে বিভিন্ন জাতি নিচের থেকে উপর পর্যন্ত, তাদের যারা কোনোদিন রাজনীতি, যারা ধারে কাছে আসতে পারতো না, খালি ধরে বেঁধে ভোট দেওয়ানো হতো, তো তাদেরকে তারা শুধু আজকে রাজনীতি অংশীদার হয়ে উঠছে, বা রাজনৈতিক ব্যবস্থার অংশীদার হয়ে উঠছে। একদিকে তাই দেখছেন যে
রাজনীতিতে একটা সবাই বলছে খুব কেন্দ্রীয় ভূমিকা রয়েছে, এবং আমলারা এর একটা বিরাট কারণ, যাদের কথা কখনো বলা হয় না। স্পেশালিস্ট এবং এই আমলা, বিশেষজ্ঞ এবং আমলারা, এরা থাকলে একটা রাজনৈতিক দলের পক্ষে এই পরিমাণ ক্ষমতার কেন্দ্রে কল্পনা সম্ভব ছিল না। কিন্তু অন্যদিকে যে যে কারণটার কথা আমি বললাম, সেটা হচ্ছে যে রাজনৈতিক ক্ষমতা, এই যে আমাদের উত্তর ঔপনিবেশিক আমাদের যে গণতন্ত্রের যে চেহারা, তাতে কিন্তু কি বলবেন, এর অনেক লোক বেশি ঢুকে পড়েছে, এটা আগের মতো নয়। এবং সেই দিক দিয়ে আমি পরঞ্জয় বাবু আগের বক্তৃতার শেষের একটা মন্তব্য করছিলেন, আমি ওটা মানি, যদি অন্য কারণে করে থাকেন জানি, কিন্তু যে গেল এমন নয়, যে এমন একটা হলো মানে পেরি, হ্যাঁ বিপদ আসছে। কিন্তু অন্যদিকে যেটা হচ্ছে যে যেসব লোকেরা কোনোদিন রাজনীতি করবে ভাবে, বা রাজনীতিতে তাদের কোনো ভূমিকা আছে ভাবে, বা তারা ভাবেনি যে আমরা বলতে পারবো, এটা তো আমাদেরও যায় না, আজকে সেই সব লোকেরা স্থান পাচ্ছে, এবং স্থান আমরা যেভাবে চাই সেভাবে। তার ফলে আমাদের যে কল্পস্বর্গ, তাতে অনেক আঘাত লাগছে। কিন্তু অন্যদিকে এই রাজনীতির যে পরিসর, গণপরিসর অনেক বেশি বিস্তৃত হয়ে গেছে। একটা দিকে এখনো এর খামতি আছে, কিন্তু সেটারও আমি মানে ওই আমাদের তো সবাই মনে মনে সব গোল্ডেন এজের কথা, সুবর্ণ যুগ ছিল আগে, আমাদের যুগটাই খারাপ। আগে বাবা মারা সবাই লেখাপড়া ভালো করে করতো, আর দল প্রমোশন পেতেন, আর আমরা সবাই ফেল করি। তখন জিনিসপত্র অনেক সস্তা ছিল, এখন দামি হয়ে গেছে। লোকজন তখন সচ্চরিত্র ছিল, এখন সব দুর্নীতি পরায়ণ হয়ে গেছে। তো এটা তো একটা কি বলবেন, এটা আমি জানি না অন্য সমাজে, কিন্তু বাঙালি সমাজের তো একটা বড় বৈশিষ্ট্য বটে যে আগের প্রজন্ম ভালো ছিল। এরকম যদি একটা বাদ দেন, তাহলে দেখবেন যে কতগুলো দিক দিয়ে জনগণের কথা অনেক বেশি আগে থেকে শোনা যাচ্ছে। এটা কোনো একতরফা কোনো ওয়াকআউট মানে ওয়াকওভার হচ্ছে না। যেদিকে খামতি আছে সেটা হচ্ছে যে এটা আরো বেশি প্রসারিত হতো যদি ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আমরা যাকে বলি, আমি শুধু সেই যে আনুষ্ঠানিক যুক্তরাষ্ট্রের কাঠামোর কথা খালি বলছি না, ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ বা ক্ষমতার যে যুক্তরাষ্ট্রীয়করণ, সেইটা আরো বেশি হয়তো হওয়া দরকার, হওয়ার সুযোগ আছে, হচ্ছে। এবং এর একটা আবার একটা বলবো, একটা বড় লক্ষণ হলো, এবং যে লক্ষণটা আমি সেটা নিয়ে কোনো বিয়ে করি না, মানে আমি মাথা চাপড়াই না, যে জাতীয় পার্টিগুলোর আস্তে 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 নেমে আসছে। সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে যে সিপিএসসি, এরা বলে নিজেদেরকে জাতীয় পার্টি, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন জাতীয় ভাবনা আছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু হয়তো উপস্থিতি আছে, কিন্তু মূলত একটা একমাত্র পার্টি বিজেপি, যে উত্তর ভারতবর্ষের পার্টি হয়েও আস্তে 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 দক্ষিণে বাড়তে শুরু করেছে। কতটা বাড়বে জানি, কিন্তু কংগ্রেসের কথা উল্টে যদি ধরেন, ওই একই হ্যালুসিনেশন বলুন, ইলিউশন বলুন, যে আমরা জাতীয় পার্টি, কিন্তু অর্ধেক জায়গা থেকে সাথে। অন্যদিকে আঞ্চলিক যে পার্টিগুলো ছিল, প্রায় কেরালার সিপিএম আঞ্চলিক পার্টি হয়ে দাঁড়িয়েছে, আর ওদের পলিট ব্যুরো রাগারাগি করে যদি পিনারাই বিজয়নকে কেউ ক্যাপ্টেন বিজয়ন বলে যে কি হচ্ছে, কিন্তু শক্ত হাতে রাজ্য চালাতে হবে। তামিলনাড়ু বলুন, আপনি তেলেঙ্গানার কথা বলুন, উড়িষ্যায় কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু কি হবে আমরা কেউ জানি না। কিন্তু উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এবং এর একটা বড় কারণ হলো যে আমি যে নিয়ে অনেক লেখালেখিও করেছি এবং গালাগালিও খেয়েছি, সেটা হচ্ছে যে জনবাদী রাজনীতির একটা প্রচন্ড এসছে। এই জনবাদী রাজনীতি, দক্ষিণপন্থীরা যারা জনবাদী রাজনীতি করে তার সঙ্গে মিলও আছে, কিন্তু এই দুটো সম্পূর্ণ এই দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। এই জনবাদী রাজনীতির বিবর্তনের একটা বড় কারণ, যদি তামিলনাড়ু ধরা যায়, একটা বড় একটা শহর বা একটা দুটো রাজ্যের উদাহরণ দিলে বুঝবেন যে সিলভার লাইন বলুন না বলুন, কিন্তু অন্তত আমরা টিকে আছি, নিঃশ্বাস নিতে পারছি, ভাবতে পারছি কি করে প্রতিরোধ করা যায়। তামিলনাড়ুতে আজকের যে রাজনীতি, তার একটা বড় ভিত্তি হলো যে অ্যান্টি ব্রাহ্মণ পলিটিক্স।
সেখানে ব্রাহ্মণ্যবাদ বিরোধী রাজনীতি অত্যন্ত শক্ত হয়েছিল এবং তারা তাদের আম্বেদকর ছিল রামস্বামী এবং ব্রাহ্মণ্যবাদ বিরোধী আন্দোলন সেখানে অনেক দূর পর্যন্ত গেছিল, সত্যিকারের অনেক ব্রাহ্মণদের খেদিয়ে দাঁড়িয়ে দিয়েছিল, যারা পরে কর্ণাটকে চলে যায় এবং কর্ণাটকের একটা বড় ব্রাহ্মণদের অংশ হচ্ছে যারা তামিলনাড়ু থেকে শেষ হয়ে চলে যায়। অনেক দূর তামিলনাড়ুতে সমাজ সংস্কার হয়েছে, সেটা যে পুরোটা হয়েছে তা না, কিন্তু অনেক দূর হয়েছে এবং তাদের নিজস্ব ভাষাবোধ, নিজস্ব জাতীয়তাবোধ, এই যে আঞ্চলিক, যেটা আঞ্চলিক বলে আমরা যেটা ভুল বুঝি, যে এই যে একটা জাতীয় সত্তা, বাঙালিদের বাঙালিদের মতো, তামিলরা তামিলদের মতো, মালায়ালের মালায়ালের মতো, এইটা একসময় শক্তিশালী ছিল, যার ফলেতে এটা জাতীয় আন্দোলনের সময়তে এটা আরো শক্তি, যেমন একদিকে জাতীয় আন্দোলন বেড়েছিল তেমনি এই আঞ্চলিক বোধও বেড়েছিল এবং এই আঞ্চলিক বোধ ও জাতীয় বোধের মধ্যে রবীন্দ্রনাথকে দেখলেই সবচেয়ে বেশি বুঝতে পারবেন যে এর মধ্যে বিরোধ ছিল না, নয় একেবারে তারা কিন্তু সমন্বয় একটা অসম্ভব ভালোভাবে উঠেছিল, যেটা পূর্ণ ইতিহাস আমরা আজও হৃদয়ঙ্গম করতে পারছি না, সেইটা ফেরত আসছে। এবং এই যে অঞ্চল ভিত্তিতে নিজেদের মতো করে রাজনীতি ভাবতে গেলেই এই রাজনীতিকে নন ব্র্যান্ডিং এবং নন আপার কাস্টের মধ্যে তাকে ছড়াতেই হবে, তা নাহলে সে অঞ্চলে ক্ষমতা নিতে পারবে, যে প্রদেশেরই কথা বলুন না। বিহার বা যেসব জায়গায় একসময় সোশ্যালিস্ট পার্টিদের অনেক জোর ছিল, সে রোহিয়াপন্থী হোক, অচ্যুত বন্দ্যোপাধ্যায়, জয়প্রকাশ নারায়ণ হোক বা কমিউনিস্টরা, কমিউনিস্ট বলতে আমি সহজানন্দ সরস্বতী বা এদের কথা বলছি, এদের কথাই বলুন না কেন, যারা এক সময়তে কমিউনিজমের সঙ্গে বা তার সঙ্গেও সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায়ের কথা ভেবেছিলেন, সবচেয়ে বেশি আমরা বিহারের কথা ভাবতেই পারি। আজকে এই সব জায়গাতেই দেখবেন যে রাজনীতির একটা, কি বলবেন, যে একটা নিজস্বীকরণ হয়েছে, রাজনীতির একটা জনপ্রিয় একটা রূপ এসছে, যেটা খারাপ, যেটা শুধু যে জাতি ব্যবস্থার মধ্যে একটা বিরাট পরিবর্তন এনেছে, যে পরিবর্তনটাতে আপনি বলতে পারেন যে হ্যাঁ, আম্বেদকর যেটাকে অ্যানাইহিলেশন অফ কাস্ট, তার যে বৈপ্লবিক রূপের কথা বলেছিলেন সেটা হয়তো হল না, কিন্তু অন্যদিকে দলিত এবং খানিকটা পরিমাণে মধ্যবর্ণ যারা, এদের যত এদের মোর্চা বাড়তে থাকবে ততই বলতে পারেন যে পুরনো ভাবে যেভাবে বর্ণভিত্তিক আমরা বা জাতি ভিত্তিক আমরা রাজনীতির যে রূপ দেখতে অভ্যস্ত ছিলাম এবং নেতৃত্বে থাকবে সব এনলাইটেন্ড আপার কাস্ট, যারা সব লেখাপড়া করা আগে বিদেশ থেকে এবং বিশেষজ্ঞরা, যাদের মধ্যে এই লোয়ার কাস্ট ক্লাসেসের প্রায় উপস্থিতি নেই বললেই চলে, এইটা তত ইররেলিভেন্ট হয়ে যাবে, তত বেশি এটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কাজেই সেদিক দিয়ে আম্বেদকরের যেভাবে ভেবেছিলেন সেভাবে করুন। আম্বেদকর তো নিজের জীবনের শেষে খুব বিখ্যাত লেখা যে কেন আমি বুদ্ধিজম, কেন আমি বৌদ্ধ ধর্ম। আম্বেদকর একদিকে তার নিজের হতাশার কথাও বলেছেন, মন্ত্রিত্ব ছেড়েছেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন ইত্যাদি। তো সেই আম্বেদকরের একটা খুব চমৎকার বই আছে, যে বইটা অন্য বইগুলো যে লোকে কম পড়ে, সেই বইটা হচ্ছে গান্ধী, রানাডে এবং ইয়েকে নিয়ে, ভুল না করে থাকে কিন্তু আমি হয়তো নাম হয়তো ভুল করছি, চেক করে বলতে। তাতে আম্বেদকর বলছেন যে আমি এদের মধ্যে, গান্ধীকে তো আম্বেদকর তো আর কোনোদিন মহাত্মা ভাবেন মিস্টার গান্ধী, তো মিস্টার গান্ধী এসব চেষ্টা করছে, মিস্টার গান্ধী, আম্বেদকর হ্যাড হিজ ওন অ্যাসেসমেন্ট, তিনি জানতেন গান্ধী নিয়ে বুঝি, কিন্তু সেই আম্বেদকর বলছেন যে রানাডেকে আমি খুব সম্মান করি। কেন? বলছে হি মে বি অফ আপার কাস্ট, কিন্তু এই লোকটা রাজনীতিতে বুঝেছিল প্র্যাগম্যাটিজম, কিন্তু একবার ও যখন ধরেছে যে রাজনীতিটা এইটা আমার লক্ষ্য, আমি এই সমাজে সংস্কার করতে চাই, তখন তার সেই যে প্রগতিশীল তার যে লক্ষ্য, কখনো কখনো বৈপ্লবিক লক্ষ্য, আর তার সঙ্গে পদ্ধতির যে পদ্ধতির ক্ষেত্রে যে ব্যবহারিক বুদ্ধি সেটাকে রাখা, এইটা
রান্নাটি করতে পেরেছেন। এবং পলিটিক্সে তখনই থাকা যায় যদি দেখি যে রাজনীতিতে আমরা এই দুটোকে, আম্বেদকরের এটা খুব বিখ্যাত উক্তি যে আমরা রাজনীতিতে কি করে আমরা প্র্যাগম্যাটিক হতে পারবো, মডারেট প্র্যাগম্যাটিজম হতে থাকতে হবে। তো প্র্যাগম্যাটিজম, এই যে প্র্যাগম্যাটিজম যে আপনার ব্যবহারিক বুদ্ধি থাকতে হবে, গ্রামসি অন্য জায়গায় বলছেন এটাকে কমন সেন্স, যে আমার কমন সেন্স থাকতে হবে। আগে বুঝতে হবে যে লোকে ঠিক কিভাবে চায় রাজনীতিটা করতে বা বুঝতে। আমাদের কথাগুলো লোক, গ্রামসি বলছেন যে কমন সেন্স ইজ নট অনলি ফোক সেন্স, ইট ইজ ফোক রিলিজিয়ন। লোকের রাজনীতি নিয়ে, লোকে নিয়ে যে, এবং গ্রামসি খুব অবাক হয়ে গেছিলেন, উনি তখন জেলে চলে গেছেন, যে উনি যখন কমন সেন্স নিয়ে লিখছেন তার আগে উনি ধরা পড়েছেন, ওর শেষ লেখা হচ্ছে যে সাদার্ন কোয়েশ্চেন, যে দক্ষিণ পথে অনুন্নত এলাকার অবস্থা কি, বলতে গিয়ে গ্রামসি নেপুলসের কথা অনেক বলেছেন। তাকে বলেছেন যে নেপুলসের লোকগুলো এরা হয় চুরিচামারি করে, নয় লোকের পকেট কাটে, ঠিক আমরা যেভাবে কলকাতা শহরের ইনসিকিউরিটি, নিরাপত্তা থাকে, যে লোকেগুলো জাহান হয়ে গেছে। তারপরে বলছেন যে এরা কেন গেছে এরকম, তখন বলছেন যে এদের যেমন একদিকে পোপের এদের প্রভাব আছে, এদের একদিকে লোকাল বুদ্ধিজীবীর প্রভাব আছে, এদের অমুক অমুক আছে, কিন্তু এদের একটা গুণ আছে বলে বলছেন যে এরা পোপের কাছ থেকে এবং ক্যাথলিকদের কাছ থেকে একটা জিনিস শিখেছে, সেটা হচ্ছে নিজস্ব একটা, গ্রামসির ভাষায় ফোক রিলিজিয়াসিটি, তাদের তার একটা নিজস্ব ধর্মবোধ, নিজস্ব একটা ঔচিত্য বলছে, যে ঔচিত্য বলে। পরে দেখা গেল যখন ফাসিজম এলো, নর্দার্ন ইটালি অনেক কুইকলি ফাসিজমকে মেনে নিল, কিন্তু সাদার্ন ইটালি ফাসিজম শেষ পর্যন্ত। এবং যে কমিউনিস্টরা সাদার্ন ইটালিকে সবচেয়ে বেশি নেগলেক্ট করেছিল বলে গ্রামসি জেলে যাওয়ার আগে, ধরা পড়ার আগে কালাগাড়ি দিয়ে ওদের কমরেডদের শেষ চিঠি, যেটা তোমরা কি করছো, নোটস অফ দি সাদার্ন কোয়েশ্চেন, তারপরে আর একটা নোট লিখে ধরা পড়ল। সেই পার্টিজান ওয়ারফেয়ার কমিউনিস্টের সবচেয়ে বেশি সাদার্ন ইটালি থেকে শুরু। অতএব ফোক সেন্স বা কমন সেন্স, আম্বেদকর অন্যভাবে বলছেন যে ইউ হ্যাভ টু হ্যাভ এ সেন্স অফ দি প্র্যাগম্যাটিক। তার এইটা আমাদের স্থায়ী শ্রেণীভিত্তিক, যে আমরা সমাজে যেভাবে আমরা বামপন্থাকে ভেবেছিলাম এবং যেভাবে আমরা দক্ষিণপন্থা ভাবতাম, তার মধ্যে একটা বড় পরিবর্তন প্রশ্ন করে। এবং যার জন্য ফোক ইন্টারোগেশন বা ধরুন কমন সেন্স থেকে যে ইন্টারোগেট করেন, সেই ইন্টারোগেশন তো আর ডক্ট্রিনাল ইন্টারোগেশন, আর তত্ত্বভিত্তিক প্রশ্ন নয়। কিন্তু সেই প্রশ্নের মধ্যে মূল কথা একটাই, যে আগের দক্ষিণপন্থা কি এখন দক্ষিণপন্থা সেটা রয়েছে, বা দক্ষিণপন্থার চেহারা কি পাল্টেছে, বা আগের যে বামপন্থা সেটা কি আজকে বামপন্থা রয়েছে। ওই একই প্রশ্ন আপনাদেরকে করব, যে নেহেরু, আম্বেদকর, গান্ধী, তিনজন বড়। সেই সময় গান্ধী বলছি রাউন্ড টেবিলের যা যা হলো, যা যা ব্যবস্থা হলো, আম্বেদকর বললেন যে এইসব আমি মানবো না। তারপর আপনারা জানেন যে গান্ধীকে সত্যাগ্রহ করতে হলো, রবি ঠাকুর এখান থেকে দলবল নিয়ে গেলেন যে মহাত্মা জীবন চলে যাবে কিভাবে, পুনায় গিয়ে রস খাইয়ে জল খাইয়ে মহাত্মার জীবন বাঁচালেন। আম্বেদকর ভীষণ রেগে গেলেন গান্ধীর উপর, যে এটা তো তুমি ব্ল্যাকমেল করছো, এবং আম্বেদকর এমনকি কমিউনিস্টদের যে ইউনিয়ন, রণদীপে যে ইউনিয়ন তৈরি করেছিল, সেই ইউনিয়নের বিরোধিতা করেছে। আজকে বলুন তো, যে এই যে 20 বছর, ধরুন 1930-40, আমি 50 বাদ দিচ্ছি, 45-46 আম্বেদকর পশ্চিমবঙ্গ যুক্ত বাংলা থেকে উনি নির্বাচিত হয়েছে, সিট পান, পশ্চিমবাংলা থেকে ওকে সিট রিজার্ভ সিট। আজকে কে লেফট? আজকে যখন সেই অ্যানাইহিলেশন অফ কাস্টের কথা ভাবেন, সারা ভারতবর্ষ দলিতরা যেটাকে সামনে রেখেছে, আজকে কাকে লেফটিস্ট? কাজেই আমরা একসময় যেগুলোকে খুব লেফট ভেবেছি, তার অনেকটাই আজকে পকেট হয়ে গেছে, এই বিকজ অফ দি নিউলিবারাল। আর অনেক জিনিস যেটা যাদেরকে আমরা লেফট ভাবতাম, তারা আজকে যা করছে সেগুলো রাইটিস্টদের থেকে বিরাট কিছু দরকার। আর অন্যদিকে দক্ষিণ পন্থার মধ্যেও আমি আপনাকে বললাম যে এমন একটা বিবর্তন আসছে, যে দক্ষিণ পন্থা
জনপ্রিয়বাদের অনেক কিছু নিয়ে নিচ্ছে, যে কারণে এই যে পরটাই বললেন যে লুলার বলসেনারোর 1% নয়, উনি বলেছেন 1% ইজ লেস দ্যান 1% ভোটের দফা। সোশ্যাল বেসিস বলসেনারো ঠিক যে লোয়ার ক্লাসেস অফ সোসাইটি, সেই লোয়ার ক্লাসেস অফ সোসাইটি হচ্ছে লুলা। সমাজটা তো আজকে খালি ধনী দরিদ্রে বিভক্ত। সমাজের যে যাকে বলা যেতে পারে ম্যাক্সিম গর্কির ভাষায় নিচের মহল, আমি সেই জন্যই ওয়ার্কিং ক্লাস খালি বলছি না, যে লোয়ার ক্লাসের যার মধ্যে অনেকগুলো ক্লাস রয়েছে এবং আধা শ্রমিক, আধা কৃষক, রোভিং ওয়ার্কার, মাইগ্রেন্ট ওয়ার্কার, নানা ধরনের শ্রেণীরা রয়েছে। এদের মধ্যেও তো আজকে অনেক রকমের ভাগাভাগি হয়ে যাচ্ছে, এবং কারা পারবে এদেরকে, কোন নতুন ধরনের রাজনীতি হতে পারে যে রাজনীতিটা এদেরকে একটা জায়গায় আনতে পারে বা দক্ষিণপন্থীদের বিরোধিতা করতে পারে, বা সময় যখন খারাপ তখন অন্তত পর্যন্ত টিকে থাকতে পারে। একটা জিনিস আমি বলে শেষ করব, এবং এটা আমার ধারণা যে আপনারা এটা স্বীকার করবেন, যে যেভাবে শহরগুলো আজকে একসময় যেমন গ্রাম, আমরা 1960, 70, 80 পর্যন্ত বলতাম যে গ্রাম হচ্ছে রাজনীতির ভরকেন্দ্র, কৃষকরাই ভারতবর্ষের ভাগ্য নিয়ন্ত্রণ করছে, একদম ঠিক কথা। বড় বড় কাগজ লেখাপড়া করা লোকেদের সেজন্য জার্নাল তৈরি হয়ে গেল, আর আমাদের দেশে তো পার্টি বড় নেতারা তৈরি হয়েছিল খুবই বিখ্যাত। কিন্তু আজকে যখন শহরগুলো এই পুরো ভারতবর্ষটা চলবে কিভাবে ঠিক করছে শহরগুলো, আমি বলছি না শুধু 4-5টা বড় শহর, তার সঙ্গে আমি তো বললামই যে সেন্সাসটা 69% নিচের দিকের শহর আছে, কিন্তু শহরগুলো ঠিক করছে, এবং নিচের দিকের শহরগুলোই গ্রাম এবং শহরের যোগাযোগ স্থির করছে। এই জায়গায় না পুরনো শ্রমিকদের চোখে দেখতে পাওয়া যাচ্ছে, যে কারণে বললাম যে এরা আছে অথচ নেই। মার্কসের ভাষায় দে আর অল ওয়েটিং অন দ্য রুট, এদেরকে ডাকলে এরা এসে কাজ করবে। আর যারা কর্পোরেট ক্লাস, এদেরও রেসপন্সিবিলিটি কোনোভাবে আপনি আর ইয়ে করতে পারবেন না, ফিক্স করতে পারবেন না। এত বেশি মধ্যস্বত্বভোগী সেই পুরনো শব্দ ব্যবহার করলে এসে যায়। আমরা একসময় নকশাল রাজনীতি করতাম, তখন খুব কম্প্রেটর করতাম। কম্প্রেটর কথাটা উঠে গেছে কেন, বা মুৎসুদ্দি শ্রেণী তা নয়, বরং বলা যেতে পারে যে জাতীয় আর মুৎসুদ্দির মধ্যে তফাৎটা কি, এটাই আজকে বলা শক্ত। কিন্তু এই অবস্থাতে নিওলিবারাল আইডিয়াস, নয়াউদারনীতিকবাদী যে ধারণা সবচেয়ে বেশি বহন করে চলেছে শিক্ষিত শ্রেণী এবং বুদ্ধিজীবী শ্রেণী, এবং সেই অর্থে মধ্যবিত্তদের উপরে। এবং এটা না হলে ভালো, কিন্তু আমার নিজের ধারণা যে গণতন্ত্রের আজকের যে স্তর এবং ন্যায়ের জন্য আজকের যে সংগ্রাম, তাতে সবচেয়ে বেদনাদায়ক, সবচেয়ে রক্তক্ষয়ী লড়াই হবে এই বুদ্ধিজীবী শ্রেণী এবং উচ্চ মধ্য শ্রেণীর সঙ্গে সমাজের নিচের তুলনা। ধন্যবাদ অধ্যাপক সমাজদারকে। এবার অধ্যাপক সমাজদারকে প্রশ্ন করতে হলে সমাজকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে পুরো জিনিসটাকে আমাদের সামনে তুলে আনার জন্য। একটা ব্যাপারে যেটা বড় মাথার মধ্যে যে প্রশ্নটা এসে গেল, আপনি যেটা শেষকালে শেষ করলেন কথাটা বলে, যে শিক্ষিত মধ্যস্বত্বভোগী, মানে মাইকেল স্যান্ডেলের ভাষায় যে টিরেনি অফ মেরিটস, যেটা আমরা দেখছি এখন এই মুহূর্তে, অর্থাৎ যে এলিট মিডল ক্লাস শিক্ষিত লোকেরা, তারাই যখন একদিকে
ধরে রয়েছে এই নিওলিবারাল ইকোনমির মানে উৎস বলা যেতে পারে, অন্যদিকে এরাই আবার রাজনীতিকে কন্ট্রোল করছে। এই মুহূর্তে আপনি যে জন রাজনীতি বা মানুষের মধ্যে থেকে উঠে আসা যে রাজনীতি ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি, এদের যে কনফ্লিক্টটা তৈরি হচ্ছে এই রাজনীতির ক্ষমতা দখলের জায়গাটাতে, সেটা এই মুহূর্তে যারা বাম, যারা মানে এলিট, যারা ধরে রয়েছেন বামের, আমি যদি সেইভাবে ভাবি, সেই ক্ষেত্রে ডানেরা, দক্ষিণপন্থী রাজনীতিরা ভারতবর্ষে যেভাবে নিচের জনবাদী ইয়েকে ধরে ফেলেছে, সেইটাকে আপনি কি চোখে দেখছেন? এই যে দক্ষিণপন্থীদের, এইটা আপনি খুব একটা এক্সপ্লেন করেনি যে দক্ষিণপন্থীদের যে রিচটা, যেটা ব্রাজিলের ক্ষেত্রে লুলা, আপনি বোলসোনারোর ক্ষেত্রে বলছেন, এখানেও আমরা সেই জিনিসই দেখছি, এমনকি আমেরিকাতেও সেই জিনিসই দেখছি। এইটাকে আমরা ওভারকাম করবে কি করে, এরা হবে কি করে? এটা কি নিজে থেকে হবে নাকি কোনো রাস্তা আছে, কিছু ভাবছেন আপনারা? ওভারকাম মানে না, মানে আমি বলতে চাইছি এই যে দক্ষিণপন্থী রাজনীতিটা জনবাদীর উপর ভরসা করে হচ্ছে, তাহলে কি এটাই এখন এই মুহূর্তে মেনে নেওয়া বিষয়? না, আমি তো এটা বলছি, দেখুন, জনবাদী রাজনীতি নানাভাবে ব্যবহৃত হতে পারে। সেটা দক্ষিণপন্থীরাও ব্যবহার করতে পারেন, মধ্যপন্থীরাও ব্যবহার করতে পারেন, বামপন্থীরাও ব্যবহার করতে পারেন। বস্তুত পক্ষে এমন কোনো জাতীয়তাবাদ নেই যে যার মধ্যে জনবাদ থাকে। এমন কোনো আমরা জাতীয়তাবাদের কথা বলতে পারি না যে যেখানে ধরে নেওয়া যাক যে কৃষকদের জনবাদ, পেজেন্ট পপুলিজম ছিল। মার্কস কি যখন রাশিয়ার কিছু পপুলিস্ট বুদ্ধিজীবীরা মার্কসকে চিঠি লিখে বলেছিল যে আমাদের এখানে তো ক্যাপিটালে যেভাবে লিখলে সেভাবে তো এখানে হলো না, তো মার্কস বলেছিলেন যে আমি তো ক্যাপিটাল লিখিনি, রাশিয়াতে কিভাবে হবে আর সারা পৃথিবীতে কি করে ধনতন্ত্র বাড়বে বলে আমি তো ইংল্যান্ডের কথা ভেবে লিখেছিলাম। হতে পারে যে আমার কথা শুনে লোকে বুঝতে পারেনি, কিন্তু রাশিয়াতে একই সঙ্গে পুরনো যে গ্রাম ভিত্তিক যেসব ধারণা যে শ্রেণী পাল্টে যাবে, হবে না ইত্যাদি সবাই আমরা জানি। যে লেনিন তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন যে পপুলিস্টদের গালাগালিতে, সেই লেনিন 1908-10 এসে বলছেন যে আমাদের থেকে শিখতে হবে। কাজে পপুলিস্টদের থেকে বামপন্থীরাও শিখছে, পপুলিস্টদের থেকে দক্ষিণপন্থীরাও শিখছে, এবং আজকের যে দক্ষিণ পন্থা তার মধ্যে পপুলিস্ট এলিমেন্ট আছে এবং থাকবে। সেটা এখানে নয়, আমি তো বললাম যে এটা সারা পৃথিবীতে। যেমন ন্যাশনালিজম ফ্যাসিজমরাও নিতে পারে, ন্যাশনালিজম সোশ্যালিস্টরাও নিতে পারে। এটা নিয়ে আমাদের খুব একটা, আমার মনে হয় না, মাথা ঘামানো আছে, বা এটা আমাদের দুশ্চিন্তারও খুব কারণ আছে মনে হয়। এই ধরুন তৃণমূল কাউকে 2000 টাকা দেয়, আবার ধরে নিন কোনো বিজেপি সরকার তাকে 4000 টাকা দেয়। খবরের কাগজ নিয়ে মাথা ঘামাবে যে 4000 দিচ্ছে, 2000 দিচ্ছে, টাকা নিচ্ছে, টাকা নয় হচ্ছে। আপনি বাজেটে ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই ধরনের যে এক্সপেন্ডিচার সারা বাজেটের মধ্যে। কাজে এইগুলো খানিকটা বলতে পারেন যে লিটারারি চর্চা, আর খানিকটা যেটা সেটা হলো যে এইটা যে পপুলিস্ট পার্টিগুলো রয়েছে, সেটা ডিএমকে হোক, সেটা ইয়ে হোক, কি বলে বিজু পটনায়কের পার্টি হোক, সেটা মমতা ব্যানার্জি পার্টি হোক, সেটা আমাদের লালু প্রসাদ যাদবের পার্টি হোক, এই আর্থিক করাপশন রয়েছে, আর্থিক দরিদ্ররা ঢুকছে, জনগণের জন্য করছে, লেখাপড়ার জায়গা করছে, হাসপাতাল দানা খুলে দিচ্ছে, যাই আমরা সবাই জানি যে এইগুলো চলছে। তার মধ্যেই চেষ্টা করছে গরিব লোকেরাও লেখাপড়া শিখে টিকে থাকে, ধাক্কা যাতে অত্যাচার তার উপর কম আসে, অর্থাৎ সমাজের রক্ষক হিসাবে অনেক বেশি থাকতে চাইছে। এই সরকারগুলোকে ব্রাউনবিট করার জন্য, এই সরকারগুলোকে ধ্বংস করার জন্য আজকে এইসব নানাবিধ, এগুলো তো মনিটারিস্ট কথা যে বেশি টাকা দিলে নষ্ট হয়ে যাবে, এই তো পুরোনো আমলে আমাদের মাথায়। কিন্তু অন্যদিকে যেটা আমাদের, মানে আমার যেটা মূল কথা সেটা হচ্ছে যে বরং যে পদ্ধতির মধ্যে দিয়ে বা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকে ভারতবর্ষের রাজনৈতিক সংগ্রাম চলছে, তার যেগুলো দেখার মতো দিক, সেগুলো দিক অনেক বেশি চলতে হচ্ছে। এবং দেখার মতো দিকের মধ্যে একটা বড় দিকই হলো যে এই জনবাদী রাজনীতির একটা এত বড় একটা বিকাশ। এর কিছু আমি তো বলছি দক্ষিণপন্থী,
কিন্তু 50-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশকে আপনি রাজনীতি দেখতে পেলেন। এই রাজনীতি বলতে পারেন খানিকটা অভ্যুদয় হলো জনতা পার্টির সময়, যেখানে খানিকটা দক্ষিণপন্থী রয়েছে, খানিকটা বামপন্থী রয়েছে, খানিকটা মধ্যপন্থী রয়েছে, নিজেদের মধ্যে অনেক মন্থন ঘটেছে, ভাগাভাগি হয়েছে, জনতা পার্টি, জনতা দল, বিজু জনতা দল, অমুক জনতা দল, তমুক জনতা দল, সংযুক্ত কত রকমের ভাবে পার্টিটা হয়ে গেছে। এই পার্টিগুলো হয়তো তাই হবে, যেগুলো আজ আছে কাল নেই, কালকে, কিন্তু পলিটিক্সে যে ধারাটা চলে এলো, এই ধারাকে আর সরানো যায় না। শুধু এটা ভারতবর্ষ নয়, কোথাও এই ধারাকে আসে নয়া উদারনীতির যে যুগ সারা পৃথিবী জুড়ে এসছে, সেই যুগে এই যে আর্থিক আগ্রাসন যখন সাধারণ জনসাধারণের উপর চলতে থাকবে, তখন যেভাবে আজকে জনবাদী একটা বলতে পারেন যে এর বিপক্ষে আসছে, কখনো সেটা খানিকটা কর্তৃত্ববাদী রূপ নিচ্ছে, কখনো অনেক বেশি গণতন্ত্র মানে ভোটের পার্লামেন্ট, এগুলো থাকে, কিন্তু এই ধারাকে আর পাল্টাবে একবার। ধন্যবাদ। শোনা যাচ্ছে? ওই মাইকটা তো এগাতে হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে? আমার যেটা প্রশ্ন, আমার নাম হচ্ছে কুণাল দেব। আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে যে নিওলিবারাল ইকোনমি, যেটা লেজে ফেয়ার থেকে আজকে যে জায়গায় এসছে, মানে পুঁজিবাদের প্রথম দিন থেকে আজ অব্দি যেটা মূল উদ্দেশ্য, অর্থাৎ প্রফিটকে ম্যাক্সিমাইজ করা, এবং সেটাতে কমন মানুষের টাকা, অর্থ, শ্রম এবং তার সম্পদকে এক জায়গায় পুঁজিভূত করা বা এক জায়গায় একত্রিত করে কিছু মানুষের যে হস্তগত করার যে প্রক্রিয়া, সেইটা টেকনোলজিক্যালি আজকে একটা অন্য স্তরে পৌঁছে গেছে, যেটা আমরা পরঞ্জয় বাবুর কথাতে এসেছে, যে টেকনোলজি আজকে, যে সার্ভিলেন্স প্রতিটা মানুষের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং এই যে মানুষের আবেগ থেকে শুরু করে, সম্পদ থেকে শুরু করে, অর্থ থেকে শুরু করে সমস্তটাকে হারভেস্ট করার যে প্রক্রিয়া পুঁজিবাদের তৈরি হয়েছিল এই মানে 17th সেঞ্চুরির সময় থেকে, যেটা থেকে প্রিমিটিভ অ্যাকুমুলেশন থেকে শুরু করে কলোনাইজেশন যে জায়গায় নিয়ে এসেছিল, তার কোনো রকম চরিত্রগত পরিবর্তন হয়নি। তার আঙ্গিক বদলেছে, তার আকার আদল বদলেছে, কাঠামো বদলেছে, ইনস্ট্রুমেন্টালি সেটা বদলেছে, কিন্তু তার যেটা ফিলসফি, তার যেটা মূল যে আধার বা তার যে আত্মা, সেটা কিন্তু একই জায়গায় আছে। এইটা কোথাও আমরা বারবার মনে হচ্ছে আমার বিভিন্ন আলোচনায় মিস করছি। আমরা অনেক বেশি কাঠামো বা ইনস্ট্রুমেন্টাল ইস্যু নিয়ে অনেক বেশি মানে মনোযোগ দিচ্ছি, যেখানে এই আত্মাটাকে কিভাবে আঘাত করা যায়, সেটা জনবাদী রাজনীতি হোক বা বামপন্থী রাজনীতি হোক বা যে কোনো জায়গা থেকেই হোক, সেইটার কোনো দিশা আজকে কিন্তু গ্লোবালি পলিটিক্সে বলুন বা পলিটিক্যাল ইকোনমিতে বলুন, কোনো জায়গা থেকেই আমরা কোনো রকম দিশা পাচ্ছি না। মানে সেটা গান্ধিয়ান যে ব্যাপারটা ছিল বা রবীন্দ্রনাথের যে ভাবনা ছিল, সেগুলোতে এই আভাসগুলো ছিল, যেটা কিন্তু অনেক কমে গেছে। সেইটা নিয়ে আপনার কাছ থেকে আপনার মতামত শুনতে চাই। আমি তো আমার মত বলেছি যে আমি কমে গেছে মনে করছি। আমি মনে করি যে অনেক বেশি জনসাধারণ আগের চেয়ে রাজনীতিতে করছে। রাজনীতিতে আগে যত লোক সারা পৃথিবী জুড়ে রাজনীতিতে যুক্ত, আফ্রিকা বলুন, লাতিন আমেরিকা বলুন, এশিয়া বলুন, এক একটা সময় এক একটা গেছে। যখন জাতীয় মুক্তিযুদ্ধ হয়েছে, কমিউনিস্টরা পুরো দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে করেছে, কিন্তু সেগুলোর অনেক সীমাবদ্ধতা ছিল বলেই তো সেগুলো আর পারেনি। সেগুলো পারেনি তো কিছু তো কারণ আছে, সেগুলো পারেনি কেন? তো কলেজ জায়গায় পেরেছে, কিছু কিছু জায়গায় পেরেছে, বহু জায়গায় পারেনি, যেখানে মুক্তি সংগ্রাম হয়েছে। অল্প কিছু জায়গায় সফল হয়েছে, অল্প কিছু জায়গায় একটা ভালো রূপ এসেছিল, প্যাট্রিস নভেম্বর বঙ্গ, আজকে বঙ্গ জানে। তো আর অন্যদিকে সেই তুলনায় অনেক অনেক বেশি করে লোক আজকে রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে, যে রাজনীতিটা আমরা পছন্দ করছি না। আমাদের সমস্যা হচ্ছে আমাদের পছন্দ। কিন্তু যদি বাস্তবিকভাবে দেখেন, পৃথিবীতে আজকে লোকেরা আগের মতো, আগেরটা অনেক নেই, তারা অনেক বেশি মানে বোকা চালাক যদি বলেন, অনেক বেশি বুঝছে।
যে কি চলছে। এবং দোষ নেবেন না, একটা কথা বলি যে আত্মা শব্দটা ব্যবহার করলেন বলে, আত্মা আমরা তো প্রায় বলি যে দেহ হলো আত্মার খাঁচা, আসলে উল্টোটা, আত্মা হলো দেহের খাঁচা। এটা আমার কথা, বিখ্যাত উক্তি, সোল ইজ দ্য প্রিজন অফ দি বডি। তাই এই আত্মা খোঁজাটার প্রায় মানে বলছি তো যে ক্ষমা করে দেবেন যে এইটা নিরর্থক। আত্মা কোথাও যায়নি, আছে আত্মা ধরে নিন যে আমাদের যেতে আছে ধর্মগ্রন্থে, ওটা অবিনশ্বর অক্ষয়কারী, ওটা নিয়ে চিন্তার কিছু নেই। অন্যদিকে যেটার কম গুরুত্ব দিচ্ছেন আপনি বললেন, আমি বলবো সেইটার দিকে বেশি গুরুত্ব দরকার, যে রূপের কি পরিবর্তন এক অর্থে। এবং আবার খানিকটা একাডেমিক আলোচনায়, মার্কস ওয়াজ ওয়ান অফ দি প্রবাবলি দ্য গ্রেটেস্ট ফর্মালিস্ট। ফর্মটাই তো আসলে মার্কস তো বলছেন যে দেখো, উদ্বৃত্ত মূল্য এমন কোন সমাজ নেই যে সমাজে উদ্বৃত্ত মূল্য উৎপাদিত হয়, এমন কোন সমাজ নেই, মূল্য নয়, উদ্বৃত্ত উৎপাদিত হয় না। সমাজে যদি উদ্বৃত্ত উৎপাদিত না হয় তাহলে সে সমাজে চলবে না। সমাজকে পুনরুৎপাদন করতেই হবে, এবং পুনরুৎপাদনটা যদি সিম্পল হয়, অর্থাৎ আপনি আপনাকেই খালি উৎপাদন করলেন, আপনার স্ত্রী হলো না, আপনার সন্তান সন্ততি হলো না, একেবারে দৈহিক সাংসারিক গেলেও দেখবেন যে আপনার সারপ্লাস লাগবে। সারপ্লাস নেই, সেই সমাজ ধ্বংস হয়ে যায়। কিন্তু সেই সারপ্লাসটা কি করে তৈরি হয় কোন সমাজে, এটাই হলো আসল ব্যাপার। ওই রূপের পরিবর্তনটাই আসল। এবং যত আমরা এগিয়েছি, আমরা মনে মনে আমরা চাই, এবং এটাই বলতে পারেন যে কি বলবেন, যে ওই আলোচনা বাদ দিয়ে যে আমরা সবাই এই জন্য খুব আমরা গুণ, অন্তর্বস্তু এইগুলোকে খুঁজতে চাই। এবং আমরা যেটা কম গুরুত্ব দিই সেটা হচ্ছে যে তার রূপটা, তার কাঠামোটা কি পরিবর্তন হয়ে যাচ্ছে, কেননা সেটাই নির্ধারিত করবে যে আপনাকে কি করতে হবে, কিভাবে কাজ করবেন, কি না করবেন। সেই জন্য আজকে তো অনেক কিছু, কিন্তু আমরা যে ধরনের হিউম্যানিজমের কথা ভাবি, এরকম ভাবে তো আগেকার আমাদের যারা সংগ্রাম করেছিলেন তারা ভাবেননি। বিপ্লব করতে গেলে নিশ্চয়ই আমাদের মানুষের কথা, অতএব মানবিকতা বাদ আমাদের থাকতে হবে, ভাবতে হবে। কিন্তু অন্যদিকে ইতিহাসটাকে তো দেখতে হবে, জনসাধারণই সেটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তারা বুঝছে না, তারা পড়ছে না, তারা পারছে না, এর দিলে তো মানে এ তো চিরকাল তাহলে বাড়তে চাপবে। বরং যেটা আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে যে কি সে প্রক্রিয়া, কি সে পদ্ধতি, কোন সেই রূপ, যাতে জনসাধারণ আজকে রাজনীতিতে প্রবেশ করেছে, যেটা আমি জানতাম না, আমরা জানতাম না, আমরা অভ্যস্ত ছিলাম না, কিন্তু আমাদের আজকে শেখা দরকার। আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, আমার নাম অনুপম পাল। আপনি প্রথমে একটা বক্তব্য দিয়ে শুরু করেছিলেন যে কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে আর এক কোম্পানি নিয়ে নিচ্ছে। আমাদের ভারতবর্ষে একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে, যখন ইউনিয়ন কার্বাইড মানে চলে গেল, তখন আর একটা কোম্পানি নিয়ে নিল। এখন বলছে তো আমি তোমাদের কোনো ক্ষতি করিনি, ওই কোম্পানি করেছে। এই জিনিসটা কিন্তু চলছে। দ্বিতীয় কথা, আজকে খনিগুলোতে যেরকম অ্যাক্সিডেন্ট, এবং খনিগুলো যখন অধিগ্রহণ হয়ে যাবে তখন কিন্তু একই এই ঘটনা ঘটবে। এবং সেখানে এই যে রাইট উইং পলিটিক্সের কথা আপনি বলছেন, কিন্তু যখন সবুজ বিপ্লব হলো, দ্বিতীয় সবুজ বিপ্লব হলো, তারপরে হলো আমাদের জেনেটিক্যালি মডিফাইড ক্রপস নিয়ে যে আন্দোলনগুলো হয়েছে, সেখানে কিন্তু মানে বামপন্থীদের সেই রকমভাবে খুব বড় জোরালো প্রতিবাদ কিন্তু মানে আমি অন্তত দেখিনি আর কি। কিন্তু সেখানে কিন্তু আমার মনে হয় যে সবাই বোধহয় একই রকমভাবে ভেবেছে, বোধহয় ওরা সবাই ভাবছে বোধহয় সবুজ বিপ্লব হলে জনগণের কল্যাণ হবে, জেনেটিক্যালি মডিফাইড ক্রপ হলে জনগণের কল্যাণ হবে, দ্বিতীয় সবুজ বিপ্লব হলে জনগণের কল্যাণ হবে। সেই জায়গাটাতে আমি অনেকের সাথেই কথা বলেছি, তারা দেখি এই ব্যাপারটাতে একটু রিজার্ভ থাকে আর কি। এটা নিয়ে আপনার বক্তব্য? আপনি তো প্রথমটা ছিল অন্য একটা পর্যবেক্ষণ, চা শিল্পী দেখুন না, চা বাগানগুলো বন্ধ হয়ে যায়, তারপরের জন যারা এসে নেয় তারা কি আর আগের দেয়, এবং চা শিল্পে সবচেয়ে বেশি হচ্ছে, খনির থেকে অনেক বেশি হচ্ছে এই জিনিসটা চা শিল্প। দ্বিতীয়টা নিয়ে তো আমার কিছু বলার নেই, মানে আমার নিজস্ব বিষয়
বলা, তবে এইটুকু বলতে পারি যে সার্ভেলেন্সের কথা একজন আগে আপনি বোধহয় বলেছিলেন না, আগে সার্ভেলেন্সের দেখুন যত বেশি ওয়েলফেয়ার বাড়বে তত বেশি সার্ভেলেন্স, অর্থাৎ সার্ভেলেন্স আমরা শব্দটা ব্যবহার করি, কিন্তু এই সিকিউরিটির মধ্যে এই যে সিকিউরিটি নিরাপত্তা, এই রাষ্ট্র যত অনিশ্চিত হয়ে পড়বে আমাদের জীবন, তত রাষ্ট্রর দায় আসবে নিরাপত্তা। আজকে ধরুন আপনি বা আপনার পরিচিত দিশি মদ খেয়ে মারা গেল, দিশি মদ না একেবারে কুচ মারা যাওয়ার পর এবারে যেহেতু পরিবার অত্যন্ত গরিব, সরকার তাদেরকে টাকা দিল, 100 বছর আগে সরকার দিল, কিন্তু এখন কিন্তু সরকার যদি না টাকা দেয় তাহলে নাগরিকরা কি করবে? একই কথা, সরকার কিছু বললো না, 100 জন লোক মরে গেল। কিছু কিছু লোক বলবে যে কি করে হচ্ছিল, কেমন করে হুচ হচ্ছিল, সরকার কি এটা নজর দেয়? আর সরকার তো আর ভূমিকম্প ঘটায়, কিন্তু ভূমিকম্প হলে সরকার আজকে মানুষের পাশে না দাঁড়িয়ে পারবে? কোন সরকার পারবে? অথচ আজ থেকে 150 বছর আগে যখন ডেকান ফেমিন হয়েছে, দাক্ষিণাত্যের সবচেয়ে কুখ্যাত যে বলা যেতে পারে যে দুর্ভিক্ষ হয়েছিল, যার পরে ফেমিন কোর্স শুরু করল, তখন লর্ড লিটন ছিলেন ভারতের বড় নাম, এবং লর্ড লিটনকে যখন লন্ডন থেকে লিখছে যে কিছু কি করা যায়, লর্ড লিটন বলছে আমাদের তো কিছু না, আমরা কি দুর্ভিক্ষ সৃষ্টি করেছি? আমরা কি চাষিকে বলেছিলাম অমুক না? আমরা কি বলেছিলাম যে বর্ষা আসবে না? আর আমরা কোথা থেকে বর্ষা আসবে না আসবে আগাম খবর দিতে? তখনও ব্রিটিশ সরকার বলে না আর এটা করা যায়। ওর একটা চমৎকার বই আছে, বইটার নাম হলো হাঙ্গার, এ হিস্ট্রি অফ হাঙ্গার। তাতে দেখাচ্ছে যে 1950-60 পর্যন্ত ইংল্যান্ডে যখন একটা বড় অংশ সাধারণ মানুষের খেতে পাচ্ছে না, তখনও পর্যন্ত সাংবাদিকদের দরকার লাগছে, কারণ একমাত্র সাংবাদিকরা চেঁচামেচি করছে সেই কথা, এই লোক খেতে পাচ্ছে না, সরকার কিছু করছে না। যার থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই যে ইংল্যান্ডে যে এত বিখ্যাত সোশ্যাল রিফর্ম, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, ফুল এমপ্লয়মেন্টের তত্ত্ব, এত সব এলো কোথা থেকে? তার কারণ সরকারের কি? অতএব সরকার যেদিন থেকে দায়িত্ব নিল যে আপনার জীবনের নিরাপত্তা দেখার আর্থিক দায়িত্ব সরকার, তখন থেকে সরকারকে এবারে ওই যে খানিকটা মিশেল ফুকোর কথা, এইরকম লোক কতজন আছে, কোথায় কোথায় আছে, কত পয়সা মাইনে পায়, আপনার খেতে পান কত, সেই খাবারটা ভালো খাবার খান কিনা, শরীরে তাতে আপনার উপকার আসে কিনা, আপনার মতো লোক কতজন আছে, আপনার বাবা মার অবস্থা কি ছিল, অর্থাৎ একটা এন্টায়ার রেজিম অফ ডেটা এবারে তৈরি হয়ে গেল। যে ডেটা না থাকলে আপনাকে সবচেয়ে পারদর্শিতার সঙ্গে আপনাকে পৌঁছে দেওয়া যাবে না আপনার সুরক্ষার জীবন, সেটা রেশন বা আপনি যা কিছু ধরতে পারেন, রেশন একটা সবচেয়ে বড় তালিকা। পশ্চিমবঙ্গ সরকার তো বলেছিল যে আমি দুয়ারে রেশন পৌঁছে দেবো, কিন্তু দুয়ারে রেশন আমাকে পৌঁছতে গেলে তাহলে সেই গ্রাম সেই লোক, এখন জানেন যে রেশন দিতে গেলে আপনাকে তাদের আপনার এ লাগবে, কি বলে বায়োমেট্রিক, আপনার আধার কার্ড লাগবে, আচ্ছা। অথচ এই যে সিকিউরিটি আপনাকে দিচ্ছে নিরাপত্তা, এই নিরাপত্তার প্রত্যেকটা প্রযুক্তি কিন্তু আবার আপনাকে যে কথা বললেন সার্ভেলেন্স, আপনার নজর রাখা, সেই আপনার উপর নজর রাখতেও সাহায্য করবে। অর্থাৎ আপনার উপরে নজর রাখছে। আমাদের যেহেতু পুরনো একটা ফ্যাসিবাদী আমরা ইতিহাস, বিশ্ব ইতিহাসে আছে, সেই জন্য আমরা সবসময় খালি ওই দিকটা ভাবছি। আমরা এটা ভাবছি না যে কি করে একটা এই ধনতান্ত্রিক ব্যবস্থার বিবর্তন এবং তার জনকল্যাণমূলক যে রূপ, এইটা যত প্রসারিত হবে তত এই দিকগুলো ভাবতে হবে। এবং ধনতন্ত্র হয়তো চলে যাবে একদিন, কিন্তু রাষ্ট্র, সেই রাষ্ট্র যখন রাতারাতি যাবে না, এবং রাষ্ট্র তখনও দায়িত্ব থেকে যাবে যে সমাজের মধ্যে যারা ভালনারেবল, দুর্বলতর শ্রেণী, তার নিরাপত্তার ব্যবস্থা করা এবং তার যত্ন নেওয়া, অর্থাৎ কেয়ার অ্যান্ড প্রোটেকশন। এই সমাজের সবচেয়ে নিচে যারা পড়ে রইল, যাদের সেইভাবে সক্ষম হতে পারলো না,
বা অর্থনীতিতেও সে সমান সক্ষম নয়, তাকে যদি আপনি বলেন যে না আমি বাজারের সেই জঙ্গল রাজের মতো বাজার রাজে ছেড়ে দেব না, ওকে আমার দেখতে হবে, সঙ্গে সঙ্গে আপনার সেই একই কথা যে আপনার সেই ডেটা রেশন তৈরি করতে হচ্ছে, এবং এইটা তখনই আপনার কাজে লেগে যাচ্ছে কিন্তু সেই লোকেদের উপর নজর রাখতে। এবার এই নজরটা দিয়ে কি করবেন আলাদা কথা, কিন্তু রাষ্ট্র আছে নজর নেই, রাষ্ট্র গড়ে উঠবে, জনসাধারণের কল্যাণ হবে না, বা জনসাধারণ রাষ্ট্রকে বলবেন এটা আমার হক, দিবি না কেন। তাকে যদি বোঝানো যায় যে আরে বাবা এটা তোর হক নয়, তুই কাজ পাচ্ছিস না, সরকার কি করবে? বলতে পারবে আজকে কোনো সরকার? তাও বলছে, চালাচ্ছে, কিন্তু লোকেদের মধ্যে তুই ভাবতে এসে যাচ্ছে কাজ পাচ্ছি না মানে সরকার কি করবে? অতএব রাষ্ট্রর এমন একটা জায়গায় রাষ্ট্র পৌঁছে যাচ্ছে যে যেখানে আমরা ব্রিটিশ আমলে বলতাম মাই বাপ সরকার, যে সরকার মা বাবা, এখন সরকারকে কেউ মা বাবা বলে, সরকার জনসাধারণ অনেক আগে থেকে এখন জানে যে ওই সেই পুরনো কথা, যেটা আমাদের জায়গা সেটা আমাদের জায়গা, যেটা সরকারের জায়গা সরকারের জায়গা হলো আমরা বিপদে পড়লে দেখতে হবে, আমরা খেতে পড়তে পারবো না কেন, সরকারকে তার জবাব দিতে হবে। অর্থাৎ যেটা জাস্টিসের কথা, যে ন্যায়ের কথা, যে এর মধ্যে একটা সুরক্ষা এবং এর মধ্যে একটা যত্ন, কেয়ার অ্যান্ড প্রোটেকশনের একটা ব্যাপার এর মধ্যে থাকবে। আজকে ধরুন, আর আমি কথায় কথা বাড়াতে চাই না, চীনেতে এই সমাজতান্ত্রিক বিপ্লব, জনগণতান্ত্রিক বিপ্লব যাই বলুন না কেন, হবার পর ক্যান্টনে এবং সাংহাইয়ে যেখানে সবচেয়ে বেশি যৌনকর্মী ছিল, সেখানে এবারে কমিউনিস্টরা তাদের আদর্শ অনুযায়ী এবারে যৌনকর্মীদের সবাইকে মুক্তি দিল, বুঝতে পেরেছি, এবং যৌনকর্ম রাতারাতি বেআইনি হয়ে গেল। আর কমিউনিস্টদের বেআইনি ঘোষণা করা, হিটলারের বেআইনি ঘোষণা করা মানে একই রকম, যে আপনি একবার যদি সরকার বলে তারপরে আমাদের দেশে, সেই জন্য এগোয় হলো তো। এবং এই একই জিনিস সেন্ট্রাল এশিয়াতে বলশেভিক সরকার করেছিল রাষ্ট্র, এবং চীনেতে যেখানে মেয়েদেরকে সুন্দর রাখতে হবে, পা বড় করে থাকবে না, সেই পায়ের সব গুলো খুলে দিবে জুতো। আজকে সমস্ত ইতিহাস বেরিয়েছে, সরকার নিজে স্বীকার করে চীনের পার্টি যে আমরা কি করেছি, যে আমরা রাতারাতি তো ওদেরকে ছেড়ে দিলাম। এই যৌনকর্মীরা তাদের কাজটাকে, আমরা যৌনকর্মটা যে একটা কাজ, এর স্বীকৃতি আমরা দিলাম না, আমরা কাজটা নিষিদ্ধ কাজ, নিষিদ্ধ করলে এবার এরা রাতারাতি কোথায় কাজ পাবে? আর চীন 1952 সালে যেটা নিয়ে লেখা হয়, কিন্তু ভারতবর্ষেরই মতো গরিব দেশ। 1949 সালে 48 সাল কোথায় সে কি কতটুকু করেছে 2-3 বছর? কাজেই সরকার ভাবলো বিপ্লব হলো, কিন্তু আমার ওই যে যেটা বললাম যে আমার কেয়ারের কোনো ভূমিকা নেই, আমার প্রোটেকশনের কোনো ভূমিকা নেই, ওটা হলো সব মানবতাবাদী, ওগুলো বুর্জোয়া জিনিস, সেগুলো তো তুমি তো সমাজে রাতারাতি তুমি তো সেই জায়গায় আনতে পারো। কাজেই তোমাকে তো এই জিনিসগুলো করতে গেলেই তোমার সমাজটা কি তোমাকে, সেই সমাজই বলবে যে আমার এই রাষ্ট্র ছাড়া চলবে কি করে। কিন্তু সেই রাষ্ট্রটা খানিকটা পরিমাণে হয়তো আজকের আলোচনা শেষে বলা যায়, লেনিন বলেছিলেন যে ওই যে রাষ্ট্র বিপ্লব স্লেটন বলেছিলেন যে ওই রাষ্ট্র কর্মচারীটাকে একটা পোস্ট অফিসের ক্লার্কের মতো, সেই রাষ্ট্রটা রাষ্ট্র থেকে মানে উইদারিং অ্যাওয়ে বলতে থেকে এটা আস্তে আস্তে রাষ্ট্র তার শোষণমূলক যে চেহারা, দমনমূলক চেহারা পাল্টায়। কিন্তু সরকারকে চালানোর জন্য যে একটা পরিকাঠামো লাগবে, সেই পরিকাঠামোটার মধ্যে যতই আপনার স্বায়ত্তবোধ থাকুক না কেন, আপনার সেন্স অফ অটোনমি, আপনার একটা নিজের জিনিস নিজে করার বোধ থাক না কেন, আপনাকে তারপরে আনতেই হবে সেই অফিসিয়াল ডন, সেই বলতে পারেন পরিচালকরা, যারা লেনিনের ভাষাতে যারা হবেন পোস্ট অফিসের ক্লার্কের চেয়ে বেশি না, দে উইল বি গ্লোরিফাইড ক্লার্কস। এবং এর সঙ্গে আরো অ্যাড করেছিলেন যে গ্রিসে যদি ফেরত আনা যেত, 1 মাস বাদে বাদে, 2 মাস বাদে, 5 মাস বাদে ফেরত আনবো দরকার, তো পাকাপাকি কেন হবে? রাইট টু রিকল তো আমরা এমএলএ এমপিদের ক্ষেত্রে, এখানে হচ্ছে আমলা পাড়ার আপনার এই ভালো কাজ করছে না, কিন্তু এই ভালো কাজ করছে না, তাহলে আরেকটা লোক ভালো কাজ করবে, তার মানে আপনাকে সেই পরিমাণ সেই জায়গাতে দিয়ে পৌঁছতে হবে যে স্কিলসটা এত জেনারেলাইজড হয়ে যাচ্ছে। এর কথাও একসময় কমিউনিস্টরা স্বপ্ন দেখেছে,
যে এই সমাজকে আমরা তৈরি করতে পারবো যে সমাজে আর ওই বিশেষ জ্ঞান সম্পন্ন শ্রেণী আর সমাজ চালাবে না। যাই হোক। অনেক ধন্যবাদ বক্তব্য এবং সুচিন্তিত মতামতের উপরে। দর্শক শ্রোতাদেরও অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আপনাদের এই এতক্ষণ ধরে আপনারা বসে শুনছেন এবং আপনাদের সুন্দর প্রশ্ন উত্তরে আমাদের অনুষ্ঠান পুরো বর্ণাঢ্য হয়ে উঠল। একটা সূচনা যে ভ্রমরা গোষ্ঠীর শিবব্রত কর্মকাণ্ডে তাঁর স্মৃতির উদ্দেশ্যে একটি স্মরণ সভা করছে মানিকতলার রামমোহন মঞ্চে সোমবার 24শে ফেব্রুয়ারি বিকেল 4টা থেকে 7টা। ভালো থাকবেন, শুভরাত্রি।